আসসালামু আলাইকুম। কিছুটা যান্ত্রিক ত্রুটির কারণে আমাদের প্রথম পর্বের ক্লাসটি কেটে গিয়েছে, তার জন্য আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি। আমরা পরবর্তী প্রশ্নগুলো আবার শুরু করব। একটু জানাও যে ঠিকঠাক আছে কিনা সব। আমাদের ক্লাসটি আবার শুরু হয়েছে। তোমরা একটু জানাও সব কিছু ঠিকঠাক শোনা যাচ্ছে কিনা এবং দেখা যাচ্ছে কিনা। এবং পূর্বের ন্যায় আরেকবার বলবো, একটু শেয়ার করে দাও। আমি আমার জায়গা থেকে শেয়ার করে দিচ্ছি। প্রত্যেকে একটু শেয়ার করে দাও, যারা হচ্ছে তোমাদের বন্ধু বান্ধব আছে বা শিক্ষামূলক যে গ্রুপগুলো বা জাতীয় বিশ্ববিদ্যালয়ে যে গ্রুপগুলো রয়েছে সেখানে শেয়ার করে দাও। এবং বন্ধুদেরকে মেনশন করে দাও। পরের প্রশ্নটি দেখো, বলেছে 18 বছর বয়স কবিতার মূল সুর কি? প্রতিটা কবিতার এই যে মূল সুর এবং কোন ছন্দে রচিত, এই টাইপের প্রশ্ন কিন্তু একটা আসবে। এবং এই কবিতাটি কোন ছন্দে রচিত এটা অনেকবার এসেছে এই বিগত যে পরীক্ষাগুলো হয়েছে বিশ্ববিদ্যালয়ে সেখানে। দেখো বলেছে 18 বছর বয়স কবিতার মূল সুর কি, এখান থেকে কোন প্রশ্নগুলো সব থেকে বেশি বার এসেছে। এখানে কবিকে সুকান্ত ভট্টাচার্য, আমি সংক্ষেপে লিখছি সুকান্ত। দেখো সুকান্ত ভট্টাচার্য, তিনি হচ্ছে, তাকে বলা হয় কিশোর কবি বলা হয়। কি বলা হয় বলতো? কিশোর কবি, যিনি হচ্ছে 21 বছর বয়সে মারা যান। এবং কোথায় মারা যান? যাদবপুর টিবি হাসপাতালে 1947 সালের 13ই মে। এবং এর পাশাপাশি যে প্রশ্নগুলো আসতে পারে তার যে সাহিত্য কর্মগুলো রয়েছে, দেখো একবার আমার সঙ্গে তোমরা পড়ো। দেখো ঘুম নেই, এরপর আছে পূর্বাভাস, ঘুম নেই পূর্বাভাস, তারপর আছে মিঠে করা, ঘুম নেই পূর্বাভাস মিঠে করা, তারপর আছে হরতাল, তারপর আছে অভিযান। এগুলো হচ্ছে সুকান্ত ভট্টাচার্যের সাহিত্যকর্ম কাব্য। এরপরে দেখো এখান থেকে প্রশ্নটা এমনও আসে যে হরতাল এটা কোন সমাস? তাহলে দেখো হরতাল হচ্ছে তালের অভাব। কি হবে বলতো? তালের অভাব অব্যয়ভাব সমাস হবে। তোমরা আরেকবার শেয়ার করে দাও। আমরা 152 জন আছি, প্রত্যেকে আরেকবার শেয়ার করে দাও, যাতে ওই পূর্বে যে 250 জন ছিল সবার কাছে এই ক্লাসটি, গুরুত্বপূর্ণ ক্লাসটি পৌঁছে যায়। এরপরে আরো একটি গুরুত্বপূর্ণ, এই সুকান্ত ভট্টাচার্য ফ্যাসিবাদ বিরোধী, দেখো এটা মনে রাখবা, ফ্যাসিবাদ বিরোধী লেখক শিল্পী সংঘের সাথে আকাল নামে একটি কাব্যগ্রন্থ সম্পাদনা করেন। আকাল নামে একটি কাব্যগ্রন্থ সম্পাদনা করেন। 18 বছর বয়স কবিতার মূল সুর কি? সেই ক্ষেত্রে দেখো এখানে কি হবে? অদম্য তারুণ্য শক্তি। এর পাশাপাশি আমাদেরকে আরো যে বিষয়গুলো মনে রাখতে হবে আমি এখানে লিখে দিচ্ছি। দেখো এই কবিতার কিছু ইতিবাচক দিক আছে, মানে ভালো দিক। ইতিবাচক দিক কোনগুলো? দেখো অদম্য তারুণ্য শক্তি, অদম্য তারুণ্য শক্তি আমি সংক্ষেপে লিখছি। দেখো এরপর হচ্ছে নির্ভীক, নির্ভীক, তারপরে দেখো সাহসী, তারপর হচ্ছে দেখো দুর্বার ছিল, তীব্র ও প্রখর, তীব্র ও প্রখর। তাহলে দেখো আত্মপ্রত্যয়ী হবে, তারপরে এখানে অদম্য তারুণ্য শক্তি, নির্ভীক হবে, সাহসী হবে, দুর্বল হবে, তীব্র প্রখর হবে। এগুলো হচ্ছে তার ইতিবাচক দিক। এবং এটা হচ্ছে মাত্রাবৃত্ত ছন্দে রচিত। এই কবিতাটা মনে রাখবা, মাত্রাবৃত্ত ছন্দে রচিত। এরপরে এখানে কিন্তু কিছু নেতিবাচক দিক আছে, মানে খারাপ দিক আছে। তাহলে নেতিবাচক দিক কোনগুলো? দেখো এখানে হতে পারে ভয়ঙ্কর, সর্বনাশের অভিঘাত, বেদনাগ্রস্ত। এগুলো হচ্ছে এই কবিতার নেতিবাচক দিক। এই যে আমরা আবার ফিরে এসেছি 214 জন। আরেকবার তোমাদেরকে বলবো, বিনীতভাবে অনুরোধ করব যে ক্লাসটি আরেকবার তোমাদের নিজেদের টাইমলাইনে শেয়ার করে দাও। প্রথমবার যে প্রথম পার্ট আমাদের ক্লাসটা কিছুটা যান্ত্রিক ত্রুটির কারণে একটু ডিলিট হয়ে গেছে, তোমরা আরেকবার শেয়ার করে দাও। এরপরে দেখো নিচের শব্দগুলোর মধ্যে কোনটি রূঢ়ি শব্দ? এই যে শব্দের শ্রেণী বিভাগ থেকে একটা বা দুইটা প্রশ্ন আসবে, কোনটি আরবি শব্দ বা কোনটি ফার্সি বা ফরাসি বা কোনটি যৌগিক শব্দ। আমি ছন্দ সহকারে সবগুলো লিখে দিচ্ছি। দেখো যেহেতু পড়ার আর সময় পাবে না, ক্লাসের মধ্যেই যাতে তোমাদের প্রস্তুতিটা সম্পন্ন হয়ে যায়। নিচের শব্দগুলোর মধ্যে কোনটি রূঢ়ি শব্দ? মনে রাখবে যার ব্যুৎপত্তি ও ব্যবহারিক অর্থ এক। কি বললাম? যার ব্যুৎপত্তি ও ব্যবহারিক অর্থ এক, সেটি হচ্ছে রূঢ় বা রূঢ়ি শব্দ। তাহলে এটা কিভাবে মনে রাখবা? ছন্দটা বলছি, খেয়াল করো। প্রবীণ লোকটি হস্তি গবেষণা ছেড়ে তৈলবাসীয় সন্দেশ বিক্রি করে। কি বললাম? প্রবীণ লোকটি হস্তি গবেষণা ছেড়ে
তাহলে প্রবীণ, দেখো এই প্রবীণ দ্বারা বৃদ্ধ ব্যক্তিকে বোঝায় এবং বাদ্যযন্ত্রকে বোঝায়। তাহলে এর ব্যুৎপত্তি ও ব্যবহারিক অর্থ এক। প্রবীণ লোকটি, তারপরে দেখো হস্তি, যদি বলা হয় হস্তি এটা কোন ধরনের শব্দ, মনে রাখবে হস্তি অর্থ হাতি এবং হাতকেও বোঝায়। তাহলে এর অর্থ কয়টা? দুইটা, যার অর্থ দুইটা, অর্থাৎ ব্যুৎপত্তি ব্যবহারিক অর্থ এক নয়, আলাদা, সেটি হবে রূঢ় বা রূঢ়ি শব্দ। তাহলে প্রবীণ লোকটি, হস্তি, গবেষণা, তবে গবেষণা এটাও রূঢ়ি শব্দ, গবেষণা। তারপরে দেখো সন্দেশ, সন্দেশ এটা মিষ্টান্ন জাতীয় খাবার, আর একটা অর্থ হচ্ছে খবর, সন্দেশ। তারপরে দেখো তৈল, তৈল, তারপর হচ্ছে বাঁশি, এগুলো হচ্ছে রূঢ় বা রূঢ়ি শব্দ। তাহলে এখানে দেখো তো কোনটা আছে, যে আরেকটা দেখো এখানে হরিণ, এই হরিণেরও দুইটা অর্থ, এটাও কি হবে? রূঢ় বা রূঢ়ি শব্দ হবে। তাহলে এইগুলো মনে রাখো, প্রবীণ, হস্তি, গবেষণা, সন্দেশ। সন্দেশটা বেশি এসে থাকে, সন্দেশ আর গবেষণা, আর গত বছর এসেছে হরিণ। তাহলে এইগুলো হচ্ছে রূঢ় বা রূঢ়ি শব্দ হবে। পরের প্রশ্নটি দেখো, যে ভিক্ষা চাই তাকে দান করো, এটা কোন ধরনের বাক্য হবে? তাহলে গঠন অনুসারে বাক্য তিন প্রকার, একটা হচ্ছে সরল বাক্য, একটা হচ্ছে জটিল বা মিশ্র, জটিল বা কি হবে? মিশ্র বাক্য, যেটা হচ্ছে কমপ্লেক্স, আর একটা হচ্ছে যৌগিক বাক্য, যেটা হচ্ছে কম্পাউন্ড সেন্টেন্স। খেয়াল করো, সরল বাক্যের মধ্যে একটা কি থাকবে? কর্তা থাকবে, আর একটা হচ্ছে সমাপিকা ক্রিয়া থাকবে। একটা কি থাকবে? কর্তা, আর একটা সমাপিকা ক্রিয়া, যে ক্রিয়া হচ্ছে সম্পূর্ণ হবে, যেমন রহিম স্কুলে যায়। তাহলে এই বাক্যে দেখো এটা সম্পূর্ণ হয়েছে। এবং আরেকটা বিষয় মনে রাখবা, যদি বলা হয় একটা বাক্যের কয়টা অংশ থাকে? দুইটা অংশ থাকে, একটা হচ্ছে উদ্দেশ্য, একটা হচ্ছে বিধেয়। যেমন আমি যদি বলি রহিম স্কুলে যায়, তাহলে এই বাক্যে কার সম্পর্কে বলা হচ্ছে? রহিম সম্পর্কে। তাহলে রহিম হচ্ছে এখানে উদ্দেশ্য, আর রহিম সম্পর্কে কি বলা হচ্ছে? সে স্কুলে যায়, ওই যে উদ্দেশ্য সম্পর্কে যা বলা হবে তাই হচ্ছে বিধেয়। আর গঠন অনুসারে বাক্য তিন প্রকার, একটা হচ্ছে সরল, একটা জটিল, আর একটা হচ্ছে যৌগিক বাক্য। তাহলে খেয়াল করো, এই সরল বাক্যের মধ্যে একটা কর্তা এবং একটা সমাপিকা ক্রিয়া থাকবে। জটিল বাক্যের মধ্যে সব থেকে বেশি যেটা গুরুত্বপূর্ণ মনে রাখবা, সাপেক্ষ সর্বনাম থাকে, যা একটা আরেকটার উপর কি থাকে বলতো? নির্ভরশীল থাকে। প্রশ্ন হচ্ছে সাপেক্ষ সর্বনাম কোনগুলো? শুনে রাখো, জাস্ট কালকে কাজে দিবে। যে, সে, যারা, তারা, যখন, তখন, যদিও, তবুও, এই যে এইগুলো হচ্ছে কি একটা আরেকটার উপর কি থাকে? নির্ভরশীল থাকে। এটা হচ্ছে সর্বনাম, সাপেক্ষ সর্বনাম। আর যৌগিক বাক্যের মধ্যে মনে রাখবে এখানে যোজক থাকতে পারে, যোজক, বা হচ্ছে অব্যয়, বা হচ্ছে কি থাকতে পারে? বিরাম চিহ্ন। এই বিরাম চিহ্ন হচ্ছে যোজকের মতো কাজ করে। তাহলে দেখো যোজক কোনগুলো? এবং, আর, কিন্তু, সুতরাং, নতুবা, নচেত, বরং, যদি কোনো বাক্যে এগুলো থাকে তখন সেটা কি হবে? যৌগিক বাক্য হবে। এখানে বলা হয়েছে যে ভিক্ষা চাই তাকে দান করো, তাহলে দেখো যে আর আছে তাকে, এটা সাপেক্ষ ভাব বোঝাচ্ছে, তাহলে এটা কি হবে? জটিল আর মিশ্র যদি দুইটাই থাকে, জটিলকে প্রাধান্য দিবে। পরের প্রশ্ন, যে ভবিষ্যৎ না ভেবেই কাজ করে, এর সংকুচিত রূপ, মানে এক কথায় প্রকাশ কি হবে? বলো। যারা অন্য গ্রুপের থেকে এখানে ক্লাস করেছো তারা হচ্ছে এইখানেই কমেন্ট করো। তাহলে দেখো, যে ভবিষ্যৎ না ভেবে কাজ করে, এক কথায় হবে অবিমৃশ্যকারী হবে। কি হবে বলতো? অবিমৃশ্যকারী। এবং যদি বলা হয় সিরাজউদ্দৌলা নাটকে সিরাজের মধ্যে কোনটা ফুটে উঠেছিল, তাহলে সেটা কি হবে? তখন সেটা উত্তর হতো অপরিণামদর্শী। এবং সিরাজউদ্দৌলা নাটকের পতনের কারণটা কি হবে? প্রাসাদ ষড়যন্ত্র হবে, প্রাসাদ ষড়যন্ত্র হবে। বাংলা ভাষার মৌলিক স্বর কয়টি? বাংলা ভাষার মৌলিক স্বর উত্তর করো। এবং এখানে যদি বলা হতো যৌগিক স্বর কয়টি? যৌগিক, তাহলে সেখানে দেখো যৌগিক স্বর যদি বলতো তাহলে দুইটা হতো, যেটা বেশি গুরুত্বপূর্ণ ওই, এবং এটাকে ভাঙলে আমরা পাই ও আর রস্বই পাই। আর ও যদি থাকে তখন সেটা কি হবে? ও আর রস্ব হবে। এটা হচ্ছে যৌগিক স্বর। আর এখানে কয়টি হবে? যদি বলা হয় বর্ণমালা কয়টি? বর্ণ হচ্ছে তোমার বর্ণমালা কয়টি হবে বলতো? একটি হবে। আর বর্ণ হবে 50টি। 50টি বর্ণের মধ্যে যে ব্যঞ্জন বর্ণ রয়েছে 39টি, তার সংক্ষিপ্ত রূপকে কি বলা হয়? ফলা বলা হয়। ব্যঞ্জন বর্ণের সংক্ষিপ্ত রূপকে ফলা বলা হয়, এবং ফলা হচ্ছে 6টি। কিভাবে মনে রাখবা দেখো, মজার লবণ, মজার লবণ, এই যে ম ফলা, জ ফলা, র ফলা, ল, ব, ন ফলা, এটি হচ্ছে 6টি ফলা। আর স্বরবর্ণের সংক্ষিপ্ত রূপকে কি বলা হয়? কার বলা হয়। একটির কারণেই তাকে বলা হয় নীলিন বা নীল বর্ণ, সেটা হচ্ছে অ। আর এখানে বাংলা ভাষার মৌলিক স্বরের সংখ্যা কয়টি হবে? 11টি। কয়টি আছে? 7টি। পরের প্রশ্ন, আগুনের সম্বর্জনা বলতে কাজী নজরুল ইসলাম কি বুঝিয়েছেন? দেখো এখানে একটি বানান রয়েছে, পরিষ্কার করা। বানানটা দেখে নাও, একটা হচ্ছে পরি আছে, একটা বহি, আর একটা হচ্ছে আবি। তাহলে দেখো এই ক্ষেত্রে কি হবে? মূর্ধন্য ষ, যেমন পরিষ্কার, বহিষ্কার, আর হচ্ছে কি আবিষ্কার। কিন্তু দন্তস্ব দেখো কোথায় হবে? এই যে নমস্কার, তারপর হচ্ছে তিরস্কার, আর একটা হচ্ছে পুরস্কার। এই ক্ষেত্রে কি হবে? দন্তস্ব হবে।
আর আগুনের সম্বর্জনা শব্দের অর্থ ঘষে মেজে পরিষ্কার করা। কি হবে? ঘষে মেজে পরিষ্কার করা হবে, এটা হবে সঠিক উত্তর। সঠিক উত্তর হচ্ছে এ। আর আগুনের ঝান্ডা যদি বলা হতো সেক্ষেত্রে সঠিক উত্তর হতো অগ্নি পতাকা। আর ধূমকেতু, লাঙল, আরেকটা দেখো নবযুগ, এগুলো হচ্ছে কাজী নজরুল ইসলামের তোমার পত্রিকা। যদি বলে নিচের কোনটি কাজী নজরুল ইসলামের পত্রিকা, তাহলে ধূমকেতু, লাঙল, আর একটা আছে নবযুগ। আর তার উপন্যাস তো বলেছি কিভাবে মনে রাখবা, বাকম দিয়ে, বা থেকে বাঁধনেরা, কু থেকে কুহেলিকা, ম থেকে মৃত্যুক্ষুধা। তার গল্প গ্রন্থ কোনগুলো? ব্যথার দান, রিক্তের বেদন, শিউলিমালা, পদ্মকোকড়া, এগুলো হচ্ছে তোমার সব কি হবে গল্প গ্রন্থ। পরের প্রশ্ন, কবি কাজী নজরুল ইসলাম সম্পাদিত পত্রিকার নাম কি? একটু আগেই পড়িয়েছি, বলো এবার কি হবে? ঝটপট উত্তর দাও, কি হবে সঠিক উত্তর? কি বলেছে? কাজী নজরুল ইসলাম সম্পাদিত পত্রিকার নাম কোনটি? পত্রিকা শব্দ আছে প্রগতি, তাহলে এখান থেকে সমাস যদি আসে তাহলে দেখো প্রাদি সমাস আছে, যা শিখে নাও। প্রাদি সমাস প্রোজে ভাত হবে, প্রোজে বচন, এগুলো হচ্ছে সব প্রাদি সমাস হবে। কি হবে? প্রাদি সমাস। আর পরিজে ভ্রমণ হবে, অনুজে তাপ, অনুতাপ, এগুলো হচ্ছে সব প্রাদি সমাস হবে। এখানে সঠিক উত্তর তার পত্রিকা হচ্ছে, দেখো নবযুগ আছে, ধূমকেতু আছে, আরেকটা হবে লাঙল হবে। পরের প্রশ্নটি, মাসে পিসে গল্পে চৌকিদারকে, দেখো 43টা শেয়ার কিন্তু আসো 214 জন আসো। যদি পিডিএফ পেতে চাও একটা করে শেয়ার করে দাও, মানে পূর্বের ক্লাসটা তো তোমার সম্পূর্ণ হয়নি। এই ব্যাখ্যা সহকারে পিডিএফ তারাই পাবে, আমাদের প্রতিনিধি টিম এখানে আছে, তারা তো দেখছে। যারা শেয়ার করবে শুধুমাত্র তারাই পিডিএফটা পাবে। যেটা তুমি রাতে রিভিশন দিলেও তুমি 20-এর মধ্যে কমপক্ষে 15 প্লাস পাবে আজকের ক্লাসটি থেকে। শেয়ার করে দাও। তাহলে দেখো মাসে পিসি গল্পে চৌকিদারকে এবং মাসি ও পিসি যদি বলা হয়, এটা হচ্ছে দ্বন্দ্ব সমাস। এবং এখানে আমরা দেখতে পেয়েছি তারা হচ্ছে দুইজন নারী হয়েও তারা বাজারে যে সবজি বিক্রি করেছে এবং তাদের মধ্যে সাহসী এবং বুদ্ধিদীপ্ত যে বৈশিষ্ট্য কিন্তু পরিলক্ষিত হয়েছে। যদি বলা হয় মাসি পিসি, এটা কোন পত্রিকায় প্রকাশিত হয়, যেটা কিন্তু আসতে পারে। আর এখানে কি হবে? কানাই চৌকিদারের কথা বলা হয়েছে, কানাই চৌকিদার। আর বুড়ো রহমানের মেয়ে কিন্তু মারা গিয়েছিল, বুড়ো রহমানের মেয়ে মারা গিয়েছিল, এটা একটু মনে রাখবে। প্রত্যেকে 200টা শেয়ার হইলেই তো ভালো লাগে। ক্লাস করছো অথচ শেয়ার করছো না, যে তোমার বন্ধু ভালো পেয়ে যাবে এমন কিছু। পরের প্রশ্ন, নিম্নের কোনটি নিপাতনে সিদ্ধ সন্ধি? দেখো সন্ধি থেকে তো আমরা বিস্তারিত অনেক উদাহরণ পড়বো, তার মধ্যে মনে করো একটা হচ্ছে নিপাতনে সিদ্ধ সন্ধি, যেটা কোনো নিয়ম মানে না, যা কোনো নিয়ম মানে না সেটা নিপাতনে সিদ্ধ সন্ধি। এবং সন্ধি থেকে যদি বেসিক থেকে প্রশ্ন আসে তাহলে দেখো সন্ধি শব্দের অর্থ মিলন, তারপর হতে পারে কি ঐক্য, তারপর হতে পারে চুক্তি, তারপরে দেখো কি হতে পারে সম্মিলন। তাহলে সন্ধি শব্দের অর্থ মিলন, ঐক্য, চুক্তি বা সম্মিলন। তাহলে বিপরীত অর্থটা পরীক্ষায় বেশি এসে থাকে, একটা হচ্ছে বিগ্রহ, একটা হচ্ছে বিগ্রহ, আর একটা হচ্ছে বিচ্ছেদ। তাহলে সন্ধির বিপরীত অর্থ হচ্ছে বিগ্রহ বা বিচ্ছেদ। সন্ধি থেকে কেমন প্রশ্ন আসতে পারে? একটা শব্দ দিয়ে তোমাকে বলবে সন্ধি বিচ্ছেদ কি বা এটা কোন সন্ধি। এরপরে সন্ধির উদ্দেশ্যটা দেখো, উচ্চারণের সুবিধা দেয়। সন্ধি কিসের সুবিধা দেয় বলো তো? উচ্চারণের সুবিধা দেয়। যেমন আমরা বলছি যে বিদ্যালয় বা পরীক্ষা, যদি সন্ধি উচ্চারণের সুবিধা না দিত তাহলে আমাদেরকে ভেঙে ভেঙে পড়তে হতো যে এই তুই বিদ্যা আলয়ে যা, তুই পরীক্ষা দিতে যা। যেহেতু সন্ধি উচ্চারণের সুবিধা দেয় সেজন্য এটা মিলন, আমরা একত্রে উচ্চারিত করি। যেমন বিদ্যালয়, তাহলে দেখো এর সন্ধি বিচ্ছেদ হবে বিদ্যা যোগ আলয় হবে। পরীক্ষার সন্ধি বিচ্ছেদ কি? পরিযোগ ইক্ষা হবে, দীর্ঘই হবে কিন্তু এখানে। আর এখানে বলেছে নিপাতনে সিদ্ধ সন্ধি, সেক্ষেত্রে মনে রাখবো কুলোটায়, কুলোটা শব্দের অর্থ দুষ্ট নারী। কুলোটা আছে, বৃহস্পতি আছে, গোষ্পদ আছে, এগুলো হচ্ছে তোমার নিপাতনে সিদ্ধ সন্ধি, যেগুলো কোনো নিয়ম মানে না। পরের প্রশ্ন, যে বিরাম চিহ্নে বিরাম নিতে হয় না, মানে থামতে হয় না। আমি ছন্দ দিয়ে দেবো, তোমরা উত্তর করতে থাকো। দেখো ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর তার বেতাল পঞ্চবিংশতি গ্রন্থে, কোন গ্রন্থে? বেতাল পঞ্চবিংশতি গ্রন্থে 1847 সালে তিনি সর্বপ্রথম জ্যোতিচিহ্নের প্রচলন করেন বা ব্যবহার করেন। তাহলে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর তার বেতাল পঞ্চবিংশতি এই গ্রন্থে 1847 সালে সর্বপ্রথম জ্যোতিচিহ্নের প্রচলন করেন। এখানে বলেছে কোন বিরাম চিহ্নে বিরাম নিতে হয় না, মানে থামতে হয় না। মনে রাখবে এই যে ছন্দটা, হাই ব্রো,
হাই ব্রো থামার দরকার নাই। এই যে তোমরা এখন যারা ক্লাস করছো তোমরা স্যার বলো, কিন্তু যখন ভার্সিটিতে দেখা হবে তখন বলবা কি হাই ব্রো কেমন আছেন। তাহলে দেখো এই ছন্দটার মাধ্যমে আমরা খুব সহজেই এই যে কোন কোন বিরাম চিহ্নের ক্ষেত্রে থামতে হয় না সেটা আমরা শিখবো। যেমন হাই ব্রো, হা থেকে মনে রাখবা হচ্ছে হাইফেন। তারপর হচ্ছে দেখো রস্বই থেকে রয়েছে ইলেক চিহ্ন, কোনো বর্ণকে বিলুপ্ত করতে আমরা ইলেক চিহ্ন ব্যবহার করি। আর ব্রো থেকে হবে কি ব্র্যাকেট, এই যে প্রথম বন্ধনী, দ্বিতীয় বন্ধনী, তৃতীয় বন্ধনী, এগুলো হচ্ছে ব্র্যাকেট। তাহলে এখানে কোনটি আছে দেখো, এই যে হাইফেন হবে। আর সেমিকোলন যদি বলা হয় এক বলার দ্বিগুণ সময়, মনে রাখবা এক বলার দ্বিগুণ সময় থামতেই হয় এই সেমিকোলনের ক্ষেত্রে। তারপরে আছে কোলন, তারপরে আছে ড্যাশ এবং কোলন ড্যাশ, এই দুইটা মিলে হচ্ছে একটা, কোলন ড্যাশ দুইটা মিলে একটা, কোলন ড্যাশে 1 সেকেন্ড দাঁড়াবি। তারপরে দেখো এই যে কোলন ড্যাশের ক্ষেত্রে আমরা 1 সেকেন্ড দাঁড়াবো, কত সেকেন্ড বলো তো, 1 সেকেন্ড। আর তিনটার ক্ষেত্রে থামবো না, একটা হচ্ছে হাইফেন, একটা ইলেক চিহ্ন, আর একটা হচ্ছে ব্র্যাকেট। পরের প্রশ্ন, শিক্ষায় আমাদের আগ্রহ বাড়ছে, শিক্ষায় কোন কারকে কোন বিভক্তি? কারক থেকে একটা প্রশ্ন পেতে পারো, মানে পূর্বের প্রশ্নের মান যদি মান বন্টন ধরে রাখে তাহলে কারক থেকে একটা প্রশ্ন পাবে। 92টা শেয়ার, 238 জন আছি। পিডিএফ পেতে হলে, ভালো কলেজ পেতে হলে, ভালো মার্ক পেতে হলে ক্লাসটি শেয়ার অবশ্যই করতে হবে। তাহলে এখানে খেয়াল করো, যদি বলা হয় কারকের বেসিক থেকে ক্রিযোগ নক বা এখানে অক থাকতে পারে, এর অর্থ হচ্ছে যা ক্রিয়া সম্পাদন করে। কি হবে বলতো, যা ক্রিয়া সম্পাদন করে সেটা হচ্ছে কারক। এবং নামপদের সাথে ক্রিয়াপদের যে সম্পর্ক, মনে রাখবা নামপদের সাথে ক্রিয়াপদের যে সম্পর্ক তাকে কি বলা হয়, কারক বলা হয়। শিক্ষায় আমাদের আগ্রহ বাড়ছে, তাহলে শিক্ষা এখানে আন্ডারলাইন, এটা কোন কারক কোন বিভক্তি। যদি কোনো একটা বাক্যে যদি বলা হয় সর্বাঙ্গ দংশিল মোর নাগ নাগাবালা, নাগাবালা কোন কারকে কোন বিভক্তি, তাহলে দেখো সর্ব অঙ্গ দংশন করার কাজটা কে করলো, নাগ নাগাবালা, তাহলে ওইটা হবে কর্তৃকারক হবে। কিন্তু এখানে বলেছে যে শিক্ষায়, তাহলে শিক্ষা যখন তুমি গ্রহণ করবে, তুমি যে একটা সাধারণ একটা অর্থ বোঝো তুমি, বা একটা বাক্য পড়াশোনায় মন দাও, তাহলে পড়াশোনা যখন তুমি করবে বইয়ের সাথে তোমার সম্পর্ক কি হবে, প্লাস হবে নাকি মাইনাস হবে? তাহলে মনে রাখবে সম্পর্ক যখন প্লাস হবে, সম্পর্ক প্লাস হবে, তারপরে স্থান যদি বোঝায়, তবে সময় যদি বোঝায়, তখন সেটা কি হবে বলতো, অধিকরণ কারক হবে। কি হবে, অধিকরণ। আর যদি সম্পর্ক মাইনাস বোঝায় তখন সেটা কি হবে, অপাদান কারক হবে। তাহলে এখানে খেয়াল করো যে শিক্ষায় আমাদের আগ্রহ বাড়ছে, তাহলে শিক্ষা এটা কোন কারকে কোন বিভক্তি হবে, অধিকরণ কারকে। আর এ অন্তস্থ অতে এটা হচ্ছে সপ্তমী বিভক্তি। কি হবে বলতো, সপ্তমী বিভক্তি। এ অন্তস্থ অতে এটা হচ্ছে সপ্তমী বিভক্তি। ক্লিয়ার? যেও না, ক্লাস করো, তুমি সেরা কিছু পাবা, শেষ পর্যন্ত থাকবা। বাহ্য শব্দের উচ্চারণ কোনটি? বাহ্য এর উচ্চারণ কি? পূর্বে বলেছিলাম হয় ব ফলা যদি থাকে তাহলে হয়ের স্থলে ও বা রস্য হবে, আর বয়ের স্থলে ভ হবে। এবার দেখো এখানে হয় জ ফলা আছে, হয় জ ফলা থাকলে কি হবে, আগে বর্গীয় জ হবে, তারপর হবে ঝ হবে। তাহলে দেখো তো এখানে বাহ্য, এটা হচ্ছে শব্দ বানান, আর এর উচ্চারণটা তাহলে কি হবে, বাজ। এখানে থেমেছে এই জন্য হয় শূন্য, বাকি হবে কি ঝ। এটি হচ্ছে তোমার উচ্চারণ। যদি বলা হয় শ্রাবণ, শ্রাবণ এর উচ্চারণ কি? তারপর যদি বলা হয় স্মরণ, স্মরণ এর উচ্চারণ কি? এই দুইটা তোমরা জানাও কি হবে। আর যদি কোনো মাধ্যম বোঝায়, উপকরণ বোঝায়, সেক্ষেত্রে তোমার করণ কারক হবে। যেমন মাধ্যম, উপকরণ বা কিসের মাধ্যমে, এগুলো যদি বোঝায় তখন সেটা করণ কারক হয়। যেমন আমি যদি উদাহরণ দিই, এ কলমে ভালো লেখা হয়, লাঙল দিয়ে জমি চাষ করা হয়, শিকারি বিড়াল গোপে চেনা যায়। তবে তারপরে দেখো হতে পারে যে সাধনায় সব হয়, এগুলো সব হচ্ছে কি তোমার করণ কারক হবে। আর যেটা বললাম প্লাস সম্পর্ক বোঝালে সেটা অধিকরণ কারক হবে। যদি সম্পর্ক মাইনাস বোঝায়, যেমন ট্রেনটি স্টেশন ছেড়ে গেল, তাহলে স্টেশনের সাথে ট্রেনের সম্পর্কটা কি হচ্ছে এখানে বলতো, মাইনাস হচ্ছে। সবসময় দেখবা নামপদের সাথে ক্রিয়াপদের সম্পর্কটা কি হচ্ছে, তাহলে এটা মাইনাস হলে অপাদান কারক হবে। শ্রাবণ মনে রাখবে উচ্চারণের ক্ষেত্রে যদি দন্তস্ব থাকে আর মূর্ধন্য থাকে সেক্ষেত্রে তালবস্য হবে। যদি ছয়ের মতো উচ্চারিত হয় তাহলে সেখানে দন্তস্ব বহাল থাকবে। যেমন শ্রাবণ, শ্রাবণ, তাহলে দেখো শ্রাবণ যখন উচ্চারণ করছে এখানে ছয়ের মতো উচ্চারিত হচ্ছে, এই জন্য এখানে কি হবে, দন্তস্ব হবে। এবং শ্রাবণ উচ্চারণের ক্ষেত্রে মূর্ধন্য নয়ের ব্যবহার হবে না, সেক্ষেত্রে কি হবে, দন্তান্ন ন হবে। স্মরণ, দেখো বন্ধু তোকে আমি স্মরণ করি, ওই যে বলে না গাছের পাতা সবুজ সবুজ, এইভাবে তো হবে না। তাহলে দেখো এখানে ছয়ের মতো উচ্চারণ হচ্ছে না, তাহলে এখানে কি হবে, তালবস্য হবে। স তারপর হবে রণ হবে। উচ্চারণের ক্ষেত্রে এই যে মধ্যাহ্ন ন রয়েছে, সেক্ষেত্রে দন্তান্ন হবে, স রণ। আর মহাফলা শুরুতে থাকলে তার উচ্চারণ হবে না।
যেমন স্মৃতি, যদি বলা হয় স্মৃতি, এটি বানান, এর উচ্চারণ কি? তাহলে মহাফলা শুরুতে রয়েছে, এর উচ্চারণ কিন্তু হবে না, কি হবে? শ্রী, তারপর হবে তি হবে। মহাফলা শুরুতে, মহাফলা থাক আর বফলা থাক, যদি শুরুতে থাকে তার উচ্চারণ হয় না। এই মহাফলা থাকলে এখানে কি হবে? চন্দ্রবিন্দু। এবং এবছর যেটা সব থেকে বেশিবার এসেছে, যেমন উদ্বেগ, দেখো এই ব ফলা যদি মাঝে থাকে তাহলে তার উচ্চারণটা বহাল থাকবে, তাহলে মাঝে রয়েছে, তাহলে এখানে কি হবে বলতো? উদ, তারপরে কি হবে? বেগ। ঠিক তেমনই ভাবে উদ্বেল, মাঝে থাকলে তার উচ্চারণটা বহাল থাকবে। পরের প্রশ্ন, শরীরের প্রতি লক্ষ্য রেখো, এখানে প্রতির ব্যাকরণিক সব পরিচয় কি? এটা হচ্ছে প্রকৃতি, উপসর্গ, অনুসর্গ নাকি ক্রিয়ামূল? 2013-14 সেশনে জাতীয় বিশ্ববিদ্যালয়ে একটা প্রশ্ন এসেছিল প্রকৃতি থেকে। দেখো আমরা যদি একটা শব্দ লিখি চলন্ত, চলন্ত একটি শব্দের প্রকৃতি হবে কি? চল, চল যোগ আর অতিরিক্ত অংশ। দেখো যেটা দ্বারা কাজ করা বোঝাবে সেক্ষেত্রে আমরা ধাতু চিহ্নটা ব্যবহার করব, এটা কিন্তু রুট চিহ্ন না। তাহলে এটা হচ্ছে মূল অংশ প্রকৃতি। আর প্রকৃতির পরে যে বর্ণ বা বর্ণ সমষ্টি যুক্ত হয় সেটা হচ্ছে প্রত্যয় বা অতিরিক্ত অংশ, এটুকু জানো। আর এখানে বলেছে প্রতি এর কোন শ্রেণী? দেখি একটু কমেন্ট নি তোমাদের কাছ থেকে। দুইশো জন ক্লাস করছো কিন্তু অনেকে রিয়াক্টও দাও না, আর তো হচ্ছে শেয়ারের কথা বললে তো তোমাদের কি বলবো। সঠিক উত্তর তো এখানে অনুসর্গ হবে। তাহলে অনুসর্গ কোনগুলো দেখো? এই যে আগে, পরে, পিছনে, মাঝে, মধ্যে, সামনে, সম্মুখে, অভিমুখে, বিনা, বদলে, বই, ছাড়া, প্রতি, বিনা, দিকে, যেগুলো বললাম এগুলো হচ্ছে অনুসর্গ। কেমন প্রশ্ন আসবে? বাবা রাতে ভাতের বদলে রুটি খায়, তাহলে বদল হচ্ছে কি? এখানে অনুসর্গ। আজ বাংলাদেশ বনাম শ্রীলঙ্কার খেলা, তাহলে এখানে বনামটা হচ্ছে কি বলতো? অনুসর্গ। তুমি বই, আমি বাঁচবো না, বই কি হবে? এখানে অনুসর্গ, এবং এর অর্থ হচ্ছে ছাড়া। শেষ পর্যন্ত ক্লাস করতে হবে, পিডিএফ তবেই পাবা। অভিধানে ক্ষীয় বর্ণ কোথায় বসে? কোথায়? অভিধানে বর্ণনাক্রম যেটা রয়েছে সেক্ষেত্রে দেখো এখানে অভিধানে ক্ষীয় বর্ণ কোথায় থাকে? ক বর্ণের সঙ্গে, ক বর্ণের অন্তর্ভুক্তি হিসেবে, ক বর্ণের অন্তর্গত ভুক্তি হিসেবে। 25 নম্বর, কৌমুদী শব্দের প্রতিশব্দ কি? কৌমুদী শব্দের প্রতিশব্দ কি জানাও। বাসে বসে ক্লাস করতেছি, এখন পোলাপাইন কই এক্সাম নাকি কালকে সকালে কথা বল। 500 প্লাস শেয়ার না হইলে কোনো পিডিএফ পাওয়া না। এখন তোমরা ভেবে দেখো কি করবা। যত শিক্ষামূলক গ্রুপ আছে জাতীয় বিশ্ববিদ্যালয়ে, অহরহ গ্রুপ আছে, সেখানে শেয়ার করে দাও একটা। অ্যাপ্রুভ করুক আর না করুক সেটা তোমার দেখার বিষয় না, তুমি শেয়ার করবা। কৌমুদী এটা কি হবে বলো তো? জ্যোৎস্না। এখন যদি বলা হয় জ্যোৎস্না রাত, জ্যোৎস্না রাত, এর হচ্ছে এটা কোন সমাস একটু জানাও। জ্যোৎস্না রাত, তারপরে হতে পারে শিক্ষামন্ত্রী, জ্যোৎস্না রাত, তারপরে শিক্ষামন্ত্রী হতে পারে, তারপরে হতে পারে দেখো সিংহাসন। এইগুলো সব হচ্ছে তোমার মধ্যপদ যদি লোপ পায় তখন সেটা মধ্য পদলোপী কর্মধারায় সমাস হবে। যেমন জ্যোৎস্না রাত, এটা সমস্ত পদ, সমাসযুক্ত পদ বা সমাস নিষ্পন্ন পদ। এর ব্যাস বাক্য হবে জ্যোৎস্না শোভিত রাত। দেখো শোভিত এই মধ্যপদটা লোপ পেয়েছে, এটা কি হবে? মধ্য পদলোপী কর্মধারায় সমাস। ঠিক তেমনই ভাবে সিংহাসন কোন সমাস? এর ব্যাস বাক্য হবে সিংহ চিহ্নিত আসন, সিংহ চিহ্নিত আসন, এটা কি হবে তোমার? মধ্য পদলোপী কর্মধারায় সমাস। শিক্ষামন্ত্রী, শিক্ষা বিষয়ক মন্ত্রী, এটাও মধ্য পদলোপী কর্মধারায় সমাস। সমাস থেকে যদি কোনো প্রশ্ন আসে, যেমন পদের প্রাধান্যের ভিত্তি থেকে, মনে রাখবে উভয় পদের অর্থের প্রাধান্য পাই, উভয় পদের অর্থের প্রাধান্য পাই কোন সমাসে? সেক্ষেত্রে মনে রাখবা দ্বন্দ্ব সমাস। কোন সমাস? দ্বন্দ্ব। যেমন আমরা যদি লিখি মা বাবা, মা বাবা, তারপর হচ্ছে ভাই বোন, দম্পতি, জায়া ও পতি, দম্পতিটা বেশি গুরুত্বপূর্ণ, দম্পতি, এটা হচ্ছে জায়া ও পতি, স্বামী স্ত্রীকে বোঝায়। এরপরে দেখো যদি বলা হয় অলুক দ্বন্দ্ব কোনটি? অলুক, যেখানে কোনো বিভক্তি লোপ পাবে না। যেমন দুধে ভাতে, এইটি তোমার সমস্ত পদ। দেখো দুধের সঙ্গে এখানে কোন বিভক্তি যুক্ত হয়েছে? এই বিভক্তি। দুধে ভাতে, পথে ঘাটে, মায়ে ঝিয়ে, জলে স্থলে, এগুলো সব হচ্ছে তোমার অলুক দ্বন্দ্ব হবে। এরপর আছে বহুপদী দ্বন্দ্ব। বহুপদী অনেকগুলো পদ থাকবে, যেমন সাহেব বিবি ও গোলাম, সাহেব বিবি ও গোলাম, এটা কি হবে? বহুপদী দ্বন্দ্ব হবে। কি হবে? বহুপদী দ্বন্দ্ব। এরপরেরটা দেখো, তাহলে উভয় পদের অর্থের প্রাধান্য পায় কোন সমাসে বলো তো? দ্বন্দ্ব সমাসে। উভয় পদের অর্থের প্রাধান্য পায় দ্বন্দ্ব সমাসে। পরের প্রশ্নটি যদি বলা হয় পূর্ব পদের অর্থের প্রাধান্য পায় কোন সমাসে? তোমরা একটু কমেন্টে লেখো। পূর্ব পদের অর্থের প্রাধান্য পায় হচ্ছে অব্যয়ীভাব সমাসে। কোন সমাসে? অব্যয়ীভাব সমাসে।
এখন প্রশ্নটা অব্যয়ভাব সমাস থেকে কেমন আসবে, যেমন সমুদ্র হিমাচল, সমুদ্র হিমাচল, তাহলে আপাদ মস্তক, তাহলে পা থেকে দেখো এটা কি হবে মাথা পর্যন্ত, আর সমুদ্র থেকে হিমাচল পর্যন্ত। এরপর হতে পারে যথাবিধি, যথাবিধি, তারপরে যথারীতি, এগুলো হচ্ছে তোমার রীতিকে অতিক্রম না করে, এটা হচ্ছে তোমার অব্যয়ভাব সমাস হবে। ঠিক তেমনই ভাবে দেখো, জাস্ট একটু শুনে রাখো তোমরা, আলুনি, আলুনি, এটা হচ্ছে নুনের অভাব, অব্যয়ভাব সমাস হবে। তারপরে দেখো হা ভাত বা হা ঘর, হা ভাত ভাতের অভাব, হা ঘর ঘরের অভাব, এগুলো হচ্ছে তোমার অব্যয়ভাব সমাস হবে, অব্যয়ভাব সমাস। এরপরে যদি বলে পরপদ প্রধান কোন সমাস, পরপদ, পরপদ সমাস দেখো দ্বিগু সমাস হচ্ছে পরপদ প্রধান দ্বিগু সমাস। এরপর হতে পারে কর্মধারায় সমাস, আরেকটা আছে তৎপুরুষ সমাস। এই তৎপুরুষ সমাস থেকে তোমাদের প্রশ্ন আসতে পারে, তোমরা একটু জানাও তো কমেন্টে। বৈষম্য বিরোধী, বৈষম্য বিরোধী এটি হচ্ছে কোন সমাস, বৈষম্য বিরোধী এটি কোন সমাস। তারপরে যদি বলা হয় এই যে গদিচ্যুত, যেটা হচ্ছে তোমার জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে এবছর এসেছে এবং বৈষম্য বিরোধী অনেকবার এসেছে। তাহলে পরপদের অর্থের প্রাধান্য পাই দ্বিগু সমাসে। যদি বলে চৌরাস্তা, তাহলে দেখো চার রাস্তার সমাহার হবে। এরপর যদি বলে সাত সমুদ্র, সাত সমুদ্রের সমাহার। পঞ্চনদ, পঞ্চনদের সমাহার, প্রথমে সংখ্যা শেষে সমাহার, এবং এই সমস্ত পদটি দ্বারা অনেকগুলো জিনিসের সমষ্টি বোঝাবে, সেটি হবে দ্বিগু সমাস। আর কর্মধারায় সমাসের মধ্যে যদি বলে জজ সাহেব, সাধারণত এখানে কি হবে, যিনি জজ তিনি সাহেব। এরপর হতে পারে চালাক চতুর, যে চালাক সে চতুর। তারপর হতে পারে যে কাঁচা মিঠা, কাঁচা মিঠা, এটা হচ্ছে যা কাঁচা তাই হচ্ছে মিঠা বা কাঁচা অথচ মিঠা, এটা কর্মধারায় সমাস হবে। এর প্রকারভেদ আছে অনেক। তৎপুরুষ সমাস মনে রাখবে পূর্ব পদে যদি বিভক্তি লোপ পায়, পূর্ব পদ থেকে যদি কোনো বিভক্তি লোপ পায় তখন সেটা তৎপুরুষ সমাস হবে। আমরা পরে উদাহরণ দিব আরো। এবার বলো অপরিচিতা গল্পে, এর আগে আরো কয়েকটি প্রশ্ন আছে, বলো এই যে অপরিচিতা গল্পে কোন বয়সটা না দৈর্ঘ্যের হিসেবে বলো না গুণের হিসেবে বলো, কি হবে বলো। অপরিচিতা গল্পটি কোন পুরুষের জবানিতে লেখা, এটাও আসে, এবং এটা কোন গল্প থেকে, কোন এর হচ্ছে কোন পত্রিকায় প্রকাশিত হয়। মনে রাখবে এটা হচ্ছে উত্তম পুরুষের জবানিতে লেখা, উত্তম পুরুষ এবং সবুজ পত্র পত্রিকা, এটি মনে রাখবে। জানো কি হবে, তাহলে এখানে দেখো অপরিচিত গল্পে কোন বয়সটা না দৈর্ঘ্যের হিসাবে গুণে 27 বছর, কি হবে এটা 27 বছর হবে। পরের প্রশ্নটি 21-এর কৃষ্ণচূড়া আমাদের চেতনারই রং, এই চরণটি কোন কবিতাভুক্ত, মানে কোন চরণ থেকে, কোন কবিতা থেকে এটা নেওয়া হয়েছে বলো। ফেব্রুয়ারি 1969, যেটা তো আগেই ব্যাখ্যাটা দিয়েছে এখানে, আর আমি কিংবদন্তির কথা বলছি। তাহলে দেখো এখানে কি হবে, ফেব্রুয়ারি 1969 থেকে নেওয়া হয়েছে, যেখানে হচ্ছে বলা হয়েছে 21-এর কৃষ্ণচূড়া আমাদের চেতনার রং, বা প্রশ্নটা এমন আসতে পারে আমাদের চেতনার রং কি, সেক্ষেত্রে দেখো এখানে যে কৃষ্ণচূড়া এমন প্রশ্ন কিন্তু আসতে পারে। এখানে দুইজন ভাষা শহীদের কথা বলা হয়েছে, সালাম এবং বরকতের কথা, আর ভাষা শহীদ না যদি না বলে, উল্লেখ না থাকে, সেক্ষেত্রে 3 জন হবে। আর এখানে সেই ফুল আমাদের প্রাণ, সেই ফুল দ্বারা বাংলা ভাষাকে বোঝানো হয়েছে, আর হৃদয়ের হরিত উপত্যকা দ্বারা এখানে বুঝিয়েছে পূর্ব বাংলাকে। পরের প্রশ্ন, অতীতের অভ্যাসজনিত কার্য বোঝাতে কোন কাল ব্যবহৃত হয়। অতীতের অভ্যাসজনিত যদি কোনো কাজ করা বোঝায়, তোমাদের সাধারণ অ্যাজ ইউজুয়াল প্রশ্নগুলো বিশেষ করে আসবে, যেমন ব বে বেন যদি এটা থাকে তখন সেটা ভবিষ্যৎ হবে, সেটা সবাই জানো। ল লাম ত তাম যদি থাকে, আমরা ক্লাসটি করেছিলাম অতীতে, অতীতকাল, আমরা আগামীকাল পরীক্ষা দিব, সেটা কি হবে ভবিষ্যতে তোমরা দিতে যাচ্ছ, সেক্ষেত্রে ভবিষ্যৎকাল। এখানে বলেছে অতীতের অভ্যাসজনিত কার্য যদি বোঝায় তখন কি কাল হবে। একটা আছে দেখো নিত্যবৃত্ত অতীত আছে, নিত্যবৃত্ত অতীত, এবং এটা মনে রাখবে 3টা শব্দ দিয়ে, হতো, একটা হচ্ছে তেন, আর একটা হচ্ছে তাম, হতো তেন তাম। যেমন 27 যদি হতো 127, এটা কোন কাল, নিত্যবৃত্ত অতীত। এরপরে দেখো বাবা রোজ বাজার করতেন, অতীতে করতেন। এরপরে আমরা রোজ সাঁতার কাটতাম বা নদীতে গোসল করতাম, সেক্ষেত্রে হতো তেন তাম, এটাও কি হবে, যে নিত্যবৃত্ত অতীতকাল হবে। আর যেটা তোমার চলমান বোঝাবে
সেটা কন্টিনিউয়াস ভার্বের সঙ্গে আইএনজি থাকে, সেটা ইংরেজির ক্ষেত্রেও তোমাদের আসতে পারে এবং হচ্ছে তোমার বাংলায় তো একটা থাকেই। 29 নম্বর, চুল শব্দের সমার্থক শব্দ কোনটি? চুল শব্দের সমার্থক শব্দ কি হবে? 129টা শেয়ার হয়েছে আমাদের, এখনো 197 জন আছো, অনেকে এখনো শেয়ার করনি। বলো কি হবে এখানে? চুলের সমার্থক শব্দ কোনটি? দেখো এখানে কি আছে, শৈল তো হবে না, চিকুর হবে। কি হবে? চিকুর। আর শৈল এর সমার্থক শব্দ কি সেটা একটু কমেন্টে জানিয়ে দাও। শৈল সাধারণত পর্বত আছে, আকাশ আছে, তারপরে যে তোমার ঢেউ আছে, চুল, কোকিল, কোকিলের সমার্থক শব্দ যেমন পিক বলা হয়, পরবৃত বলা হয়, এগুলো আসতে পারে এখান থেকেই। আর 5টা বা 10টা দিয়ে দিব, পারিভাষিক শব্দ দিব। শেষ পর্যন্ত থাকো, ভালো কিছু পাবে। পরের প্রশ্নটি দেখো, কোনটি চাঁদের সমার্থক শব্দ নয় বলেছে? কোনটি চাঁদের সমার্থক শব্দ? এখানে দেখো ইন্দু আছে, বিধু আছে, রাকেশ আছে, এগুলো চাঁদের সমার্থক শব্দ, কিন্তু নয় বলেছে। সেক্ষেত্রে সঠিক উত্তর কোনটি হবে? তুরগ হবে। তুরগ মানে দ্রুত বেগে যে চলে। তো এই তুরগ কার সমার্থক শব্দ জানো? অশ্ব আছে, ঘোড়া, সে অশ্ব ঘোড়া এর সমার্থক শব্দ হচ্ছে এই তুরগ হবে। আর এই 3টা হচ্ছে তোমার চাঁদের সমার্থক শব্দ হিসেবে যাবে। পরের প্রশ্নটি, চক্ষু দান করা বাগধারাটির অর্থ কি? চক্ষু দান করা বাগধারাটির অর্থ কি হবে? চক্ষু দান করা বাগধারাটির অর্থ কি? খোলসা করা নাকি হচ্ছে জ্ঞান দান করা? এটা প্রত্যেকেরই পারার কথা। এত সহজ প্রশ্ন দেওয়া হচ্ছে, তারপরে উত্তর কম আসছে কেন বলো? চক্ষু দান করা, এটা হবে চুরি করা হবে। কি হবে বলো তো? চুরি করা হবে। পরের প্রশ্নটি, ব্যঞ্জন বর্ণের সংক্ষিপ্ত রূপকে কি বলা হয়? ব্যঞ্জন বর্ণের সংক্ষিপ্ত রূপ, এবং এইখানে উচ্চারণের স্থান অনুযায়ী যদি বলা হয় ক থেকে ক, খ, গ, ঘ, ও, এটা হবে কণ্ঠ। কি হবে বলো তো? কণ্ঠ হবে। এরপরে দেখো যদি বলা হয় চ থেকে চ ছ বর্গীয় যে ইও, এটা কি হবে? তোমার তালু বা তালব্য, জাস্ট তালু মনে রাখো। এরপর ট থেকে মধ্যাহ্ন ন, এটা হবে মূর্ধা হবে। কি হবে? মূর্ধা। এরপরে যদি বলা হয় ত থেকে দন্তান্ন, ত থ দ দ দন্তান্ন, এটা দন্ত হবে। এরপর প থেকে ম হবে, প থেকে ম, এটা হবে কি? ওষ্ঠ হবে। ওষ্ঠ মানে ঠোঁট। মানব শিশুরা যে প বর্গীয় এই বর্ণগুলো আগে উচ্চারণ করে, যে পাপ্পা বলে, মাম্মা বলে। আর এখানে বলা হয়েছে যে ব্যঞ্জন বর্ণের সংক্ষিপ্ত রূপকে কি বলে? ব্যঞ্জন বর্ণ 39টি, এবং এর সংক্ষিপ্ত রূপকে বলা হয় ফলা, বলা হয় ফলা। ফলা হচ্ছে 6টি। কয়টি বলো তো? 6টি। কিভাবে মনে রাখবা? দেখো, মজার লবণ, এটা দিয়ে আমরা এই 6টি ফলা মনে রাখবো। এখান থেকে আরেক ক্যাটাগরি প্রশ্ন আসতে পারে যে কোনটি অল্প প্রাণ এবং কোনটি মহাপ্রাণ। দেখো আমরা যখন এই যে এগুলো পড়বো, যেটা হচ্ছে ক, তাহলে ক দেখো কোথায় আছে? এই যে করের উপরে আছে, তাহলে মনে রাখবে এটা অল্প প্রাণ, যেটা মাঝে থাকবে সেটা মহাপ্রাণ হবে। তাহলে যদি বলা হয় গ, এটা হচ্ছে কোন প্রাণ, বা যদি বলা হয় ত থ, এটা কোন প্রাণ, তাহলে দেখো ত যখন আমরা উচ্চারণ করি, দেখো এটা কোথায় আছে? উপরে আছে। অর্থাৎ উপরে যদি থাকে তখন অল্প প্রাণ হবে, মাঝে যদি থাকে সেটা মহাপ্রাণ হবে। এইভাবে নির্ণয় করবে। পরের প্রশ্নটি, ইকা প্রত্যয় কোন শব্দে ক্ষুদ্র অর্থে ব্যবহার করা হয়েছে? ক্ষুদ্র অর্থে ইকা প্রত্যয় ব্যবহার করা হয়। আর বৃহৎ অর্থে মনে রাখবে, বৃহৎ অর্থ হচ্ছে তোমার যেমন আমরা যদি বলি অরণ্য থেকে অরণ্যানী, তাহলে ক্ষুদ্র অর্থে ইকা প্রত্যয় হয়। যেমন এখানে দেখো মালিকা আছে, তারপরে যে তোমার নাটিকা আছে, এগুলো হচ্ছে ক্ষুদ্র অর্থে ব্যবহার করা হয়। পরের প্রশ্নটি, সকল ছাত্রই যথাসময়ে উপস্থিত হয়েছে বাক্যটিতে কি ধরনের ভুল রয়েছে? সকল, দেখো একই বাক্যে দুইটা বহুবচনবোধক শব্দ ব্যবহার করা যাবে না। যদি করা হয় তখন সেটা কি হবে? প্রয়োজনের অতিরিক্ত, এবং তাকে বলা হয় বাহুল্য দোষ। বলাই কি বলা হয় বলতো? বাহুল্য দোষ। তাহলে সকলও বলছে এবং ছাত্ররাও বলছে, ছাত্ররাই, তাহলে এই যে সকল ছাত্ররা একসঙ্গে ব্যবহার করা যাবে না সেটা, তাহলে এটি কি হবে? বচন হবে। কি হবে? বচন জনিত এখানে ভুল আছে। বচন মানে সংখ্যার ধারণা, বচন কি হবে বলতো? সংখ্যার ধারণা। বিভক্তি থেকে, বিভক্তি হচ্ছে দেখো প্রথমা বিভক্তি, এখানে কি হবে? শূন্য হবে। এরপর দ্বিতীয় বিভক্তি কি হবে? এখানে কে রে, কে রে আর হচ্ছে ব্যাপিয়া, কে রে আর হচ্ছে ব্যাপিয়া। যেমন যদি বলা হয় যে এই বিভক্তি তোমার কারকের ক্ষেত্রে লাগবে আর তৎপুরুষ সমাসের ক্ষেত্রে লাগবে। তৃতীয় বিভক্তি কোনগুলো? দ্বারা, দিয়া, কর্তৃক।
দ্বারা দিয়া কর্তৃক হবে। চতুর্থী হবে কি হবে? চতুর্থী কে রে জন্য আর হচ্ছে নিমিত্ত। প্রশ্ন হতে পারে দ্বিতীয় বিভক্তির মধ্যে কে রে আছে, চতুর্থীর মধ্যে কে রে, কিভাবে আলাদা করব? মনে রাখবে এই যে দ্বিতীয় বিভক্তি এটা দ্বারা সাধারণত কাজ করা বোঝাবে, যেমন রথ দেখা বা কলা বেচা, কলাকে বেচা। আর এই চতুর্থী বিভক্তি দ্বারা দান সেবা ভক্তি, যেমন গুরু ভক্তি, গুরুকে ভক্তি। হজ যাত্রা, হজের নিমিত্তে যাত্রা, এটা হবে তোমার চতুর্থী তৎপুরুষ হবে। এরপর পঞ্চমী কোনগুলো? যে দ্বারা দিয়া কর্তৃক আছে, যেমন মন গড়া, এটি সমস্ত পদ, এর ব্যাস বাক্য কি হবে? মন দিয়ে গড়া, তাহলে এটা হবে তোমার তৎপুরুষ সমাস। আর পঞ্চমী কোনগুলো? পঞ্চমী বিভক্তি হচ্ছে হতে থেকেছে, যেমন বিলাত ফেরত, বিলাত হতে ফেরত, গদি চ্যুত, গদি হতে চ্যুত, তাহলে এটা তোমার পঞ্চমী তৎপুরুষ, সম্পর্ক মাইনাস বোঝায় এখানে। ষষ্ঠী বিভক্তি কোনগুলো? র এর, র এর এটা হচ্ছে ষষ্ঠী, যেমন রাজহাঁস, হাঁসের রাজা, পুষ্প সৌরভ, পুষ্পের সৌরভ, এটি তোমার ষষ্ঠী তৎপুরুষ হবে। আর সপ্তমী তৎপুরুষ মানে বিভক্তি কোনগুলো? এ অন্তস্থ অতে, যেমন সলিল সমাধি, কে পানিতে মৃত্যুবরণ করলে তাকে বলা হয় তার সলিল সমাধি হয়েছে, তাহলে সলিলে সমাধি, অকাল পক্ষ, অকালে পক্ষ, এটা সপ্তমী তৎপুরুষ হবে। আরেকটি রয়েছে উপপদ তৎপুরুষ সমাস, যেমন পঙ্কজ, পঙ্কে জন্মে যা, তারপরে ছেলে ধরা, ছেলে ধরে যে, এগুলো সব হচ্ছে তোমার উপপদ তৎপুরুষ সমাস হবে। তাহলে বিভক্তি তো এখানে দেখলে। আর এখানে হচ্ছে যে সকল ছাত্ররা যত সময় উপস্থিত হয়েছে, এটা হবে বাহুল্য দোষ, এবং এটা কি হচ্ছে? বচন, বচনজনিত এখানে ভুল রয়েছে। পরের প্রশ্ন, যেমন কর্ম তেমন ফল, বাক্য, এই বাক্যে কি ব্যবহৃত হয়েছে এটা জানাও। যেমন কর্ম তেমন ফল, যেমন কর্ম তেমন ফল, এখানে যেমন তেমন এটা কোন ধরনের, কি এটা সেটা বলো। যেটা একটা আরেকটার উপর নির্ভরশীল বোঝায়, যেটি একটি আরেকটার উপর নির্ভরশীলতা বোঝায়, সেটা হবে সাপেক্ষ সর্বনাম হবে। কি হবে? সাপেক্ষ সর্বনাম। যেমন যে, সে, যারা, তারা, যখন, তখন, যেমন যখন মেঘ গর্জন করে তখন ময়ূর নৃত্য করে, এটা কি হবে? জটিল বাক্য হবে। তাহলে যে দেখো সাপেক্ষ সর্বনাম আছে, এখানে কি হবে? সাপেক্ষ সর্বনাম। পরের প্রশ্নটি, প্রমথ চৌধুরী সম্পাদিত সবুজ পত্র পত্রিকা কত সালে প্রকাশিত হয়? তাহলে সবুজ পত্রের পত্রিকাটা হচ্ছে কি? প্রথম চৌধুরী না, কি হবে? প্রমথ চৌধুরী হবে। ভুল যাক, সমস্যা নেই, উত্তর করো। ভুল থেকেই তো শিক্ষা গ্রহণ করবা, ভুল থেকেই তো তোমরা শিক্ষা গ্রহণ করো। জানাও কি হবে? 35-এর কি বলেছো? বি হবে, 1914 সালে হবে, 1914 সালে। তুষার ধবল কোন সমাসের উদাহরণ? কর্মধারয় সমাসের প্রকারভেদের মধ্যে একটি রয়েছে উপমান কর্মধারয় সমাস। উপমান কর্মধারয় সমাস, এখানে দেখো ব্যাস বাক্য কি হবে বলতো? এটা তুলনা করা বোঝাবে, এখানে ব্যাস বাক্য সত্য হবে, ব্যাস বাক্য সত্য, এবং বাস্তব তুলনা বোঝাবে। কি বোঝাবে? বাস্তব তুলনা বোঝাবে। এবং সব ক্ষেত্রে দেখো ন্যায় হচ্ছে মাঝে থাকবে, এটা বলা হয়। তুষার এটা হচ্ছে পূর্বপদ, ধবল হচ্ছে পরপদ, তাহলে তুষার এটা বরফ, বরফ কেমন হয়? সাদা, ধবল মানেও সাদা। তাহলে দেখো পূর্বপদের অর্থ সাদা, পরপদের অর্থ সাদা দিচ্ছে। তাহলে সমজাতীয় জিনিসের মধ্যে যখন তুলনা করা বোঝাবে, তখন ব্যাস বাক্যটা সত্য হবে এবং বাস্তব তুলনা, তখন সেটা কি হবে? উপমান কর্মধারয় সমাস। আর উপমিতটা কি? এটা হচ্ছে উপমানের বিপরীত, মানে ব্যাস বাক্য মিথ্যা হবে, অবাস্তব তুলনা। জাস্ট একটা উদাহরণের মাধ্যমে দেখো, যদি বলি আমি কর পল্লব, কর পল্লব বা ফুলকুমারী, কর পল্লব বা ফুলকুমারী, এটা হচ্ছে তোমার কোন সমাস? তাহলে কর মানে কি বলতো? বাহু, আর পল্লব মানে লতাপাতা। বাহু আর লতাপাতা কি কখনো এক জিনিস না? তাহলে দুটি অসমজাতীয় জিনিসের মধ্যে তুলনা, সেক্ষেত্রে উপমিত হবে। ফুলকুমারী, ফুল আর কুমারী মানে যে মেয়ের এখনো বিয়ে হয়নি, তাহলে ফুল আর মেয়ে একটা মানুষ কখনো এক জিনিস হতে পারে না। অসমজাতীয় জিনিসের মধ্যে তুলনা, তখন এটা হবে উপমিত কর্মধারয় সমাস হবে। প্রাতরাসের সন্ধি বিচ্ছেদ কি? প্রাতরাসের সন্ধি বিচ্ছেদ, দেখো বিসর্গ সন্ধিটা বেশি এসে থাকে, শুরুতে বিসর্গ থাকবে, পরে স্বর বা ব্যঞ্জনের যে কোনো একটা থাকবে, সেটা হবে বিসর্গ সন্ধি। কোন শব্দের বানানের মধ্যে যদি তিনটা স্বরের একটা স থাকে, তালবস্যা থাকতে পারে, মূর্ধন্য বা দন্তস্য, তারপরে র থাকতে পারে, রেফ বা ওকার। যদি কোনো শব্দের বানানে এই বর্ণগুলো বা কার থাকে, এগুলো উঠিয়ে দিয়ে সেখানে বিসর্গ বসাবে। যেমন আমরা যদি লিখি নিশ্চয়, এর সন্ধি বিচ্ছেদ কি? তাহলে খেয়াল করো, এখানে এই তালবস্যাটা উঠিয়ে দিয়ে আমরা কি বসাবো? এখানে বিসর্গ, আর বাকি যা থাকে সেটা পরে বসাবে চয়।
ঠিক তেমনই ভাবে এখানে বলেছে প্রাত হ্রাসের সন্ধি বিচ্ছেদ কি, তাহলে শুরুতে আমরা কি লিখবো বলো তো, প্রাত লিখবো, আর র কেটে কি দিব, এই যে বিসর্গ দিব। সন্ধি বিচ্ছেদের ক্ষেত্রে যে কার থাকে অবশিষ্ট সেই কারে আমরা এই যে পূর্ণ বর্ণ লিখেছি আকার, বাকি থাকে তালবর্ষ। যদি বলা হয় অহরহ, অহরহ এর সন্ধি বিচ্ছেদ কি, একটু কমেন্টে জানাও তো। অহরহ থাকতে পারে, তারপর থাকতে পারে যে দুর্যোগ, দুর্যোগের সন্ধি বিচ্ছেদ কি, তারপর যদি বলা হয় শিরচ্ছেদের সন্ধি বিচ্ছেদ কি। দুর্যোগের সন্ধি বিচ্ছেদটা দেখো, প্রথমে আমরা কি লিখবো, অহ লিখবো, আর রটা কেটে দিয়ে আমরা কি দিব, বিসর্গ, বাকি কি থাকে হ। সন্ধি বিচ্ছেদের ক্ষেত্রে যদি কোনো কার না থাকে সেই ক্ষেত্রে আমরা নীল বর্ণ বা নীলিন বর্ণ অকে বসাবো, তাহলে অহ বিসর্গ কি হবে, অহ। দুর্যোগ কি হবে এখানে, দো, আর রেপটা কেটে যে কি দিব, বিসর্গ, বাকি যা থাকে সেটা বসাবে, কি আছে অবশিষ্ট, যোগ। ঠিক তেমনই ভাবে যদি বলে মনোরম, মনোরমের সন্ধি বিচ্ছেদ কি, তাহলে দেখো এখানে আমরা প্রথমে মন লিখবো, ওকার বাদ দিয়ে বিসর্গ দিব, আর বাকি হবে কি রম, মন বিসর্গ কি হবে, রম হবে। ঠিক তেমনই ভাবে মনোনয়ন, মনোহর একই রকম হবে। আজকে রাতে রিভাইজ দিতেই 12টা বাজবে না, রিভাইজ দিতে না, আমি তো ক্লাসে সবকিছু ব্যাখ্যা সহকারে পড়িয়ে দিচ্ছি, এটাই পড়ো। এরপরে পড়বো হচ্ছে ইংরেজি আর সাধারণ জ্ঞান, আর যারা আলাদাভাবে আছো তারা তো পেয়েই যাবা সবকিছু। পরের প্রশ্ন, কোকোনদ, কোকোনদের সমার্থক শব্দ কি? কোকোনদের সমার্থক শব্দ কি? এর পাশাপাশি দেখো মৌলিক শব্দ আছে, মৌলিক শব্দ যাকে ভাঙা বা বিশ্লেষণ করা যায় না তাকে মৌলিক শব্দ বলে, যেমন নাক, এরপরে দেখো হতে পারে ফুল, এরপরে দেখো বই, এরপরে হচ্ছে নাক, ফুল, বই, তারপরে দেখো লাল, এরপরে হচ্ছে গোলাপ, তারপরে হচ্ছে তিন। এগুলো হচ্ছে তোমার কি শব্দ বলো তো, মৌলিক শব্দ যাকে ভাঙা বা বিশ্লেষণ করা যায় না। বাংলা ক্লাসের পরে কিন্তু সাধারণ জ্ঞান, তারপর হচ্ছে ইংরেজি ক্লাস অনুষ্ঠিত হবে, তোমরা সাথেই থেকো। তাহলে এখানে দেখো কোনটা হবে, কোকোনাদের সমার্থক শব্দ হবে পদ্ম, হবে কি হবে, পদ্ম। দেখো প্রতিটা পদে পদে প্রশ্ন, পদ্ম যদি বলা হয় এটি তো বানানের উচ্চারণটা কি হবে। এরপরে আর একটা আছে পদ্য, আর একটা আছে গদ্য। ফ্রিতে এত তথ্য তোমরা পেয়ে যাচ্ছ, একটু কৃতজ্ঞতাবোধ তো প্রকাশ করতেই পারো। দেখো প্রত্যেকটা ব্যঞ্জনের সাথে একটা করে অ থাকে শুরুতে, সেই অ এর জন্য উচ্চারণটা ও হয়ে যায়, তাহলে এখানে কি হবে বলো তো, পো হবে, পো। আর দেখো জ ফলা আছে কোন বর্ণের সঙ্গে, দ এর সঙ্গে, তাহলে দ কি হবে, দ্বিত্ব হবে, দ্বিত্ব মানে দুই, তাহলে এখানে প্রথমে পদ, এখানে থেমেছে এই জন্য হয়চিহ্ন হবে, বাকি হবে কি দো, এরপর হচ্ছে গদ্য হবে। আর এখানে পদ্ম, ম ফলা দেখো শেষে আছে, শুরুতে আর শেষে যদি থাকে তার উচ্চারণ হয় না, কিন্তু যে বর্ণের সঙ্গে থাকবে সেই বর্ণটি দ্বিত্ব হবে, তাহলে এখানে কি হবে, পদ, এখানে থেমেছে হয়চিহ্ন, বাকি হবে কি দো, আর ম ফলা থাকলে কি হয়, চন্দ্রবিন্দু হয়। দেখো একটা প্রশ্নের পাশাপাশি কতগুলো জানতে পারলে। পরের প্রশ্নটি বলেছে সুকান্ত ভট্টাচার্য তার 18 বছর বয়স কবিতায় পদাঘাতে মানে পায়ের আঘাতে কি ভাঙতে চেয়েছে। তাকে কিশোর কবি বলা হয়, তিনি 21 বছর বয়সে মারা যান। অনেকবার তো এটা বলেছি। তার যেই ফ্যাসিবাদ বিরোধী লেখক শিল্পী সংঘের সাথে আকাল, আকাল নামে একটি কাব্যগ্রন্থ সম্পাদনা করে, এবং তার আরো যে কাব্যগ্রন্থগুলো রয়েছে যেমন ঘুম নেই, পূর্বাভাস, মিঠে করা, হরতাল, অভিযান, এখান থেকে একটা মার্ক পাবে। তাহলে পদাঘাতে মানে পায়ের আঘাতে, পাথর বাঁধা, যদি তাদের সামনে কোনো এরকম বাধা থাকে সেটাও তারা ভেঙে ফেলতে পারে। পদাঘাতে মানে পায়ের আঘাতে, পাথর এই যে বাধা যদি থাকে সেটা ভেঙে ফেলতে পারে। পরের প্রশ্নটি, আম কুড়ানো কোন সমাস বলো। আম কুড়ানো কোন সমাস? ওই যে বলেছিলাম দ্বিতীয় বিভক্তি রয়েছে কে রে আর হচ্ছে ব্যাপিয়া, আর চতুর্থীর মধ্যে কে রে জন্য রয়েছে, যেটা দ্বারা কাজ করা বোঝাবে সেটা দ্বিতীয়া তৎপুরুষ হবে। যেমন আম কুড়ানো, এর ব্যাস বাক্য হবে আমকে কুড়ানো, আমকে কুড়ানো। তাহলে দেখো এই যে পূর্বপদ থেকে কোন বিভক্তি আছে, কে, তাহলে এটা যদি লোপ পায়, পূর্বপদে বিভক্তি লোপ পাইলে তো তাকে তৎপুরুষ সমাস বলে, তাহলে কোন বিভক্তি লোপ পেয়েছে, দ্বিতীয়া, এই জন্য এটার নাম হবে দ্বিতীয়া তৎপুরুষ হবে। আর দ্বন্দ্ব সমাস কোনগুলো, যেমন মা বাবা, তারপর হতে পারে এখানে দম্পতি, জায়া পতিকে বোঝায়, তারপর হচ্ছে এখানে অলুক দ্বন্দ্ব যেটা আছে মায়ে ঝিয়ে, জলে স্থলে, এগুলো হচ্ছে বিভক্তি লোপ পাবে না, সেটা হবে তোমার অলুক দ্বন্দ্ব হবে। আর তৃতীয় তৎপুরুষ যদি আমরা এখানে বলি মন গড়া, তাহলে দেখো মন দ্বারা গড়া, এটা হচ্ছে তৃতীয় তৎপুরুষ হবে। আর পঞ্চমী তৎপুরুষ দেখো বিলাত ফেরত, বিলাত হতে ফেরত। এরপর হচ্ছে গদি চ্যুত, গদি হতে চ্যুত, এটা হচ্ছে তোমার পঞ্চমী তৎপুরুষ হবে। আর আমকে কুড়ানো, এটা দ্বিতীয় তৎপুরুষ হবে, দ্বিতীয়া। আর বৈষম্য বিরোধী, এটা হবে বৈষম্যের বিরোধী, ষষ্ঠী তৎপুরুষ হবে। কি হবে বলতো, বৈষম্য বিরোধী, এটা বৈষম্যের বিরোধী তোমার ষষ্ঠী তৎপুরুষ হবে, ষষ্ঠী তৎপুরুষ, জাস্ট শুনে রাখো।
পরের প্রশ্নটি, ধনীদের ধন আছে কিন্তু তারা প্রায়ই কৃপণ হয়, এই বাক্যটি কি হবে? আগেও ব্যাখ্যা দিয়েছি, এটার উত্তর তোমাদের করতেই হবে। 148টা শেয়ার যদি 500 প্লাস শেয়ার হয়, এই 200 প্লাস প্রশ্ন দিয়ে দিব, যেখান থেকে মানবিক, তারপরে হচ্ছে কমার্স আসো, সায়েন্স আসো, 20টা করে তো বাংলা প্রশ্ন আছেই, 20টার মধ্যে সর্বোচ্চ কমন পাবে, যেটা অন্য কোনো এত চ্যালেঞ্জ সহকারে কেউ বলবে না। বলেছিলাম কি, যে বাক্যের মধ্যে তোমার যোজক থাকবে, অব্যয় থাকতে পারে, বিরাম চিহ্ন থাকতে পারে, এবং আর, কিন্তু, সুতরাং, নতুবা, নচেত, বরং বা বিরাম চিহ্ন যোজকের মতো কাজ করে, সেক্ষেত্রে সেটা কি হবে? যৌগিক বাক্য হবে। তাহলে দেখো এখানে কি আছে? কিন্তু আছে, এটা কি হবে? যৌগিক বাক্য হবে। কোন বাক্যের মধ্যে যদি অসমাপিক এক বা একাধিক অসমাপিক ক্রিয়া থাকতে পারে সরল বাক্যের মধ্যে, যেমন তাকে দেখে বা লোকটিকে দেখে বয়স্ক মনে হলেও খুব বেশি বয়স হবে বলে মনে হয় না, তাহলে এটা কি? এই যে হলেও, করলেও, বললেও, ধরলেও, খেলেও, এই ধরনের এটা যদি থাকে তখন সেটা কি হবে? তোমার সরল বাক্য হবে। কি হবে? সরল বাক্য হবে। যেমন দুর্জন বিদ্বান হইলেও পরিতর্য, দেখো এই বাক্যের কোনো মধ্যে কোনো সাপেক্ষ সর্বনাম নাই, যোজকও নাই, সেক্ষেত্রে এটা কি হবে? সরল বাক্য হবে। তোমরা একটু কমেন্টে জানাও তো, যে মেঘ গর্জন করলে ময়ূর নৃত্য করে, এটা কোন ধরনের বাক্য হবে? মেঘ গর্জন করলে ময়ূর নৃত্য করে, কোন বাক্য হবে? কোন ধরনের বাক্য বলো? মেঘ গর্জন করলে ময়ূর নৃত্য করে, কোন ধরনের বাক্য হবে? দেখো এই বাক্যের মধ্যে কোনো তোমার সাপেক্ষ সর্বনাম বা যোজক নেই, এটা সরল বাক্য হবে। কিন্তু যদি বলা হতো জটিল রূপ, কি হবে? যখন মেঘ গর্জন করে তখন ময়ূর নৃত্য করে। অস্তিবাচক আর নেতিবাচক আছে। অস্তিবাচক মানে সেটা হচ্ছে তোমার ইতিবাচক, আর নেতিবাচক মানে না। যেমন পৃথিবী চিরস্থায়ী নয়, এটা দেখো অস্তিবাচকের মধ্যে তোমার কি থাকবে না? কোনো নেগেটিভ অর্থ থাকবে না, নেতিবাচকের মধ্যে থাকবে। তাহলে পৃথিবী চিরস্থায়ী নয়, এটা তোমার নেতিবাচক, এর অস্তিবাচক হবে পৃথিবী ক্ষণস্থায়ী। আরেকটা আছে দেখো তোমার নয় তৎপুরুষ সমাস। তৎপুরুষ সমাসের মধ্যে যদি বলে, যেমন অমানুষ, অমানুষ, তারপরে হতে পারে অলৌকিক, এটা হচ্ছে কোন সমাস? তাহলে মনে রাখবে, পূর্ব পদে যদি কোনো না বাচক অব্যয় থাকে, যেমন না থাকতে পারে, নয় থাকতে পারে, নি থাকতে পারে, বা শুধু দন্তান্ন ন থাকতে পারে, সেটা হবে তোমার নয় তৎপুরুষ সমাস। তাহলে অমানুষের ব্যাসবাক্য হবে নয় মানুষ, অলৌকিক কি হবে? নয় লৌকিক, এটা নয় তৎপুরুষ সমাস হবে। আর এখানে কি হবে বলতো? বাংলা উপসর্গ তোমার হচ্ছে 21টি হবে, তৎসম বা সংস্কৃত 20টি হবে, আর এখানে ভর হবে। আর 4টা উপসর্গ 2টার মধ্যে মিল আছে, সেটা কি কি বলতো? আ, সু, বি, আর হচ্ছে নি। আ, সু, বি, নি। তোমার জাতীয় বিশ্ববিদ্যালয়ে এই যে আরবি উপসর্গ থেকে প্রশ্নটা এসেছে, সেটা মনে রাখবা। এই ছন্দ সহকারে একটু কমেন্টে লেখো তোমরা। আম খাস, তারপর হচ্ছে গড়, লা, বাজে, খয়ের, এগুলো হচ্ছে তোমার আরবি উপসর্গ। যেমন আম থেকে প্রশ্নটা এমন আসবে যে আম জনতা শব্দের আম কোন ধরনের উপসর্গ? কি হবে? আরবি উপসর্গ। খাস মহল, দেখো খাস মহল শব্দের খাস কোন ধরনের উপসর্গ? আরবি। গড়মিল শব্দের গড় কোন ধরনের উপসর্গ? কি হবে বলতো? আরবি উপসর্গ। এরপর লাপাত্তা থেকে, লাপাত্তা শব্দের লা কোন ধরনের উপসর্গ? আরবি উপসর্গ হবে। এরপর ফার্সি উপসর্গটা এমন আসতে পারে, যেমন খুলনা বিশ্ববিদ্যালয়ে এসেছে বরবাদ শব্দের বর কোন ধরনের উপসর্গ? ফার্সি হবে। এরপরে দেখো নিমরাজি, নিমরাজি শব্দের নিম কোন ধরনের উপসর্গ? ফার্সি। এরপর বর খেলাপ, বর খেলাপ শব্দের বর হচ্ছে ফার্সি উপসর্গ। বেনাম, বেনাম শব্দের বে হচ্ছে ফার্সি উপসর্গ। কারসাজি, এর ভিতর থেকে কমন আসবে, কারসাজি শব্দের কার হচ্ছে ফার্সি উপসর্গ। আর ইংরেজি উপসর্গ কেমন আসবে? যেমন দেখো বলবে হা পাতা শব্দের হাফ কোন ধরনের উপসর্গ? কি হবে এখানে? ইংরেজি উপসর্গ হবে। পরের প্রশ্ন, কুহেলি শব্দের অর্থ কি? কুহেলি শব্দের অর্থ কি বলো? কুহেলি শব্দের অর্থ কি? ঝটপট জানাও। দেখো তাহারই পরে মনে থেকে এই শব্দগুলো নেওয়া হয়েছে। কুহেলি, তারপরে আছে উত্তরী, উত্তরী শব্দের অর্থ হচ্ছে চাদর, এবং মাঘের সন্ন্যাসী বলা হয়েছে সেখানে। এরপর কুহেলি শব্দের অর্থ তোমরা জানাও কমেন্টে। তারপর যদি বলা হয় যে অর্ঘ্য বিরোচন শব্দের অর্থ কি? অর্ঘ্য বিরোচন শব্দের অর্থ হবে পূজার উপকরণ হবে, পূজার উপকরণ। আর এখানে কুহেলি শব্দের অর্থ হবে কুয়াশা হবে। কি হবে? কুয়াশা হবে।
তাহার এই পরে মনে কবিতাটি, এটা হচ্ছে দেখো কবি ও কবি ভক্তের মধ্যে কথোপকথন হয়েছে, কবি আর কবি ভক্তের মধ্যে কথোপকথন হয়েছে, এবং এটা নাটকীয় সংলাপ ধর্মী কবিতা। প্রশ্ন এমন আসতে পারে, তোমার পঠিত কোন কবিতাটি নাটকীয় সংলাপ ধর্মী? তাহলে এটা কি হবে? তাহার এই পরে মনে কবিতা, যেটা 1935 সালে মাসিক মোহাম্মদী পত্রিকায় প্রকাশিত হয়, মাসিক মোহাম্মদী পত্রিকায় প্রকাশিত হয়। এবং সুফিয়া কামালের প্রথম স্বামী সৈয়দ নেহাল হোসেন 1932 সালে আকস্মিক মারা যায়। দেখো এখানে আরেকটা বলা হয়েছে প্রকৃতি ও মানব মনের সম্পর্ক। এই তাহারে পরে মনে কবিতায় বলা হয়েছে প্রকৃতি ও মানব মন। কেন বলা হয়েছে জানো? দেখো শীতকালে গাছ থেকে পাতা ঝরে পড়ে, তাহলে এখানে সম্পর্কটা কি হচ্ছে বলতো? মাইনাস। আর কবির কাছ থেকে তার প্রথম স্বামী মারা গিয়েছিল, চলে গেছে, তাহলে এখানে সম্পর্কটা কি হচ্ছে? একটা সাদৃশ্য বোঝাইছে, মিল। এজন্য বলা হয়েছে প্রকৃতি ও মানব মনের সম্পর্ক। এবং সুফিয়া কামালকে বলা হয় জননী সাহসিকা বলা হয়। কি বলা হয় তো? জননী সাহসিকা। এবং তার যে সাহিত্য কর্মগুলো রয়েছে, যেমন মায়া কাজল আছে, দেখো মায়া কাজল, আমি সংক্ষেপে লিখছি, মায়া কাজল, উদাত্ত পৃথিবী, এগুলো হচ্ছে তার সুফিয়া কামালের কি কাব্য। যুক্তবর্ণ, বলো কোন কোন বর্ণের সংযুক্ত রূপ এটি? যুক্তবর্ণ কোন কোন বর্ণের সংযুক্ত রূপ এটি একটু বলো। ক্ষিয়কে যদি আমরা ভাঙি তাহলে এখানে পাবো হচ্ছে ক যোগ মূর্ধন্য ষ। এবার এটা পরীক্ষায় বেশি আসে, এটা কি হবে? হ যুক্ত ম হবে। এরপর হচ্ছে হ যুক্ত ন, দেখো ন যদি উপরে থাকে তখন সেটা কি হবে? দন্তান্ন হবে। আর ন যদি নিচে হয় তখন সেটা কি হবে? হ যুক্ত মধ্যাহ্ন ন হবে। আর এখানে হবে আগে মধ্যাহ্ন স হবে, তারপর হচ্ছে মধ্যাহ্ন ন হবে, এটা হবে। পরের প্রশ্ন, যেমন কর্ম তেমন ফল রেখাঙ্কিত শব্দটি কি? অর্থাৎ এই যে যেমন তেমন, এটা কি, একে কি বলা হয়? দ্বিরুক্তি শব্দ, সম্বন্ধ পদ, নাকি সাপেক্ষ সর্বনাম? এটা বলতে থাকো। আর এর পাশাপাশি দেখো দ্বিরুক্ত শব্দ রয়েছে, দ্বি মানে হচ্ছে দুই, যদি দুইবার উক্ত হয়, এখান থেকে কিন্তু প্রশ্ন এসেছে। দ্বিরুক্ত শব্দের প্রকারভেদ আছে। শব্দের দ্বিরুক্তি, যেখানে কোনো বিভক্তি থাকবে না, এই যে সংক্ষেপে লিখছি আমি, বিভক্তি থাকবে না। যেমন আমি যদি লিখি আগামীকাল পরীক্ষা, তোমাদের ভয় ভয় লাগছে, ভয় ভয়, তাহলে একই শব্দ দুইবার ব্যবহৃত হতে পারে বা কিছুটা আংশিক পরিবর্তিত হতে পারে। যেমন ঝিলমিল বেলুন ছিল, 6 মাস বা 7 মাস আগে অনেক ভাইরাল হয়েছিল ঝিলমিল, তাহলে দেখো ঝিল কিছুটা আংশিক পরিবর্তিত হয়েছে কি মিল, তাহলে ঝিলমিল এটা কি হবে? দ্বিরুক্ত শব্দ। যেখানে কোনো বিভক্তি থাকবে না সেটা তোমার শব্দের দ্বিরুক্তি হবে। কি হবে বলো তো? শব্দের দ্বিরুক্তি। আগামীকাল পরীক্ষা, মেয়েরা ভয়ে ভয়ে আছে, এটা যদি আমি বলি ভয়ে ভয়ে, তাহলে দেখো যেখানে বিভক্তি। এরপরে আছে অনুকার। অনুকার বা ধন্যাত্মক দ্বিরুক্তি কোনগুলো? যেগুলো দ্বারা কোনো বস্তু বা মানুষের আওয়াজ বোঝাবে, সেক্ষেত্রে ধন্যাত্মক হবে। যেমন মানুষের উচ্চ স্বরে কান্নার আওয়াজ হচ্ছে ভেউ ভেউ, ধান কাটার শব্দ যেমন ঘষা ঘষ। তারপরে এমনও প্রশ্ন আসে আমার জ্বর জ্বর লাগছে, তাহলে জ্বর জ্বর, এখন জ্বর আসেনি এখনো, জ্বর জ্বর বোধ, তাহলে এই যে এইগুলো সব কি বলতো? দুইবার উক্ত হবে বা কিছুটা আংশিক পরিবর্তিত হয়ে উচ্চারিত হবে, এগুলো হচ্ছে দ্বিরুক্ত শব্দ। যেমন বই টই নিয়ে পড়তে বস, এটা হবে অনুচর দ্বিরুক্তি হবে। কি হবে বলতো? অনুচর। তাহলে দ্বিরুক্তি গেল। সম্বন্ধ পদ কি? কাউকে ডাকার বা আহ্বান করার জন্য আমরা যেগুলো বলে থাকি, যেমন লাইলা মামুনকে বলে না, এই মামুন একটু এদিকে এসো তো, তাহলে যে তাকে আহ্বান করছে, তাহলে ডাকা বা আহ্বান করার জন্য আমরা এই যে সম্বন্ধ পদ বলা হয়। এবং এই সম্বন্ধ পদের পরে কি বসে? কমা বসে, এটা মনে রাখবা। রাত্রিতে রৌদ্র হয়, এ বাক্যে কিসের অভাব রয়েছে? বাক্যে যে 3টা গুণ রয়েছে, একটা আকাঙ্ক্ষা, আসক্তি, যোগ্যতা, যেটা তো ব্যাখ্যায় বলেছি, তোমরা এখানে বলো যে কোন গুণের অভাব রয়েছে এখানে। কারক ও প্রকৃতি প্রত্যয় যে প্রশ্নগুলো আলোচনা করেছি এইগুলোই পড়ো, এখান থেকে কমন পড়বে। খুব বেশি জটিল ওই টাইপের কোশ্চেন তোমাদের দিবে না। জানাও কি হবে এখানে? রাত্রিতে রৌদ্র হয়, যেটা সম্ভব না। যেমন বলেছি অনেক উদাহরণ, যে পাখিরা দল বেঁধে ঘাস খায়, তারপরে হাতি আকাশে ওড়ে, চাঁদে বসে মা শিশুকে ছাদ দেখাচ্ছেন, পৃথিবী সূর্যের চারিদিকে নাচে, এগুলো তোমার যোগ্যতার অভাব, মানে অন্তর্গত এবং ভাবগত যে মেলবন্ধন সেটা থাকে না। আর আসত্যি সেটা হচ্ছে কি বলতো? সবিন্যস্ত থাকবে। পরের প্রশ্নটি,
দৃশ্য শব্দের সন্ধি বিচ্ছেদ কি? সন্ধি বিচ্ছেদ হবে না, এখানে দেখো প্রকৃতি প্রত্যয় হবে, প্রকৃতি প্রত্যয়। প্রকৃতি মানে কি বলতো? মূল অংশ, আর প্রত্যয় হবে অতিরিক্ত অংশ। এখানে দৃশ্য দেখা সংক্রান্ত যত শব্দ আছে তার প্রকৃতি হবে দৃশ, হবে কি হবে? দৃশ। এবং এটা দ্বারা কাজ করা বোঝায়, সেক্ষেত্রে তোমার হচ্ছে এখানে এই তোমার হচ্ছে রুট চিহ্ন, ধাতু চিহ্নটা হবে, রুট চিহ্ন না। আর শেষে যদি জ ফলা থাকে সেক্ষেত্রে কি হবে? অন্তর্জ হবে। ঠিক তেমনই ভাবে বাক্য, বাক্য এর প্রকৃতি প্রত্যয় কি? তাহলে বাক্য এর মূল শব্দ হবে বস হবে, আর শেষে জ ফলা থাকলে সেখানে কি হবে? অন্তর্জ হবে, এটা হবে। যেমন কাব্য, কাব্য এর প্রকৃতি প্রত্যয় কি? এটা দেখো, কাব্য এর মূল অংশ হবে কবি, আর শেষে যদি জ ফলা থাকে সেখানে কি হবে? অন্তর্জ হবে। তাহলে দৃশ্য দর্শনীয় হতে পারে, দর্শক হতে পারে, এইগুলো। তাহলে দেখা সংক্রান্ত যত শব্দ আছে তার প্রকৃতি কি হবে? দৃশ হবে, আর সে জ ফলা থাকলে কি হবে বলতো? সেটা অন্তর্জ হবে। এই যে বললে প্রকৃতি প্রত্যয়ের ক্ষেত্রে, তাহলে শুরুতে যেটা থাকবে সেটা হচ্ছে প্রকৃতি, আর সেটা প্রকৃতির পরে যে বর্ণ বা বর্ণ সমষ্টি থাকবে সেটা হচ্ছে প্রত্যয় হবে, বা অতিরিক্ত অংশ বলে এটাকে। ব্যাকরণ শব্দের যথাযথ উচ্চারণ কি বলো? এবং এই ব্যাকরণ শব্দ থেকে কেমন প্রশ্ন আসবে সেটা একটু খেয়াল করো। যদি বলা হয় এটাকে বিশ্লেষিত রূপ কি হবে, তাহলে দেখো বি যোগ আ যোগ ক্রি যোগ কি হবে বলতো? অন হবে। এবং এর ব্যুৎপত্তিগত অর্থ কি? কি হবে? বিশেষভাবে বিশ্লেষণ। আমি সংক্ষেপে লিখছি, একটু দেখো, বিশেষভাবে বিশ্লেষণ হবে। এবং এর কাজ কি জানো? ভাষার অভ্যন্তরীণ শৃঙ্খলা রক্ষা করা। আভ্যন্তরীণ হবে না, অভ্যন্তরীণ শৃঙ্খলা রক্ষা করা। এখানে উচ্চারণ চেয়েছে, তাহলে কি হবে? ব্যাকরণ। কোথায় আছে দেখো, এই যে বিতে আছে, ব্যাকরণ। উচ্চারণের ক্ষেত্রে মধ্যাহ্ন ন থাকলে সেখানে কি হবে বলতো? দন্তান্ন হবে। এবং এখানে থেমেছে এবং কোনো কার নেই, এই জন্য এখানে কি হবে? হর্ষচিহ্ন হবে। বাংলা ব্যাকরণের আলোচ্য বিষয় কয়টি? 4টি। এর মধ্যে মনে রাখবে, এখানে যাতে রিভিশন হয়ে যায়, ধ্বনি, তারপরে হচ্ছে সন্ধি আছে, তারপরে নত্ব বা সত্য বিধান, এটা হচ্ছে তোমার ধ্বনিতত্ত্বের আলোচ্য বিষয়। একটু কমেন্টে লেখো কি কি? ধ্বনি, সন্ধি, নত্যবিধান, সত্যবিধান, ধ্বনি তত্ত্বের আলোচ্য বিষয় কি কি? ধ্বনি, সন্ধি, নত্যবিধান, সত্যবিধান, এটা ধ্বনি তত্ত্বের আলোচ্য বিষয়। নত্য সত্যবিধান থেকে প্রশ্ন আসতে পারে। শুরুতে যদি বেসিক থেকে আসে তাহলে এমন আসতে পারে, দেখো, বাংলা ভাষায় ব্যবহৃত তৎসম শব্দে মধ্যাহ্ন নয়ের সঠিক ব্যবহারকে কি বলা হয়? নত্যবিধান বলা হয়। সেটা মধ্যাহ্ন এর ক্ষেত্রে সত্যবিধান হবে। স্বভাবতই মধ্যাহ্ন বসেছে কোন শব্দটিতে? এমন প্রশ্ন আসতে পারে। একটা ছন্দ আছে যে চাণক্য, মাণিক্য, গণ, বাণিজ্য, লবণ, মন, বেনু, বীণা, কঙ্কন, কণিকা, এই যে যেই শব্দগুলো বললাম, এটা এখানে স্বভাবতই মধ্যাহ্ন ন বসে। আষাঢ় আছে, বেশ আছে, ভূষা আছে, এগুলো স্বভাবতই মধ্যাহ্ন স বসে। এরপরে দেখো রি এর পর কি বসে? মধ্যাহ্ন, যেমন রণ। এরপরে দেখো মধ্যাহ্ন এর পরে কি বসে? মধ্যাহ্ন, যেমন ভাষণ। যেমন রি এর পরে কি বসে? মধ্যাহ্ন, যেমন ঋণ। তাহলে এগুলো হচ্ছে কি বলতো? নত্যবিধানের নিয়ম অনুযায়ী। এরপরে আছে যে কারক। তোমরা একটু কমেন্টে জানাও, কারক বাংলা ব্যাকরণের কোন অংশের আলোচ্য বিষয়? কারক বাংলা ব্যাকরণের কোন অংশের আলোচ্য বিষয়? ঝটপট জানাও। এবং তোমাদেরকে আরেকবার একটু অনুরোধ করব যে আর 168টা শেয়ার আছে, 200+ শেয়ারে নিয়ে যাও। এখনো জানো কত প্রশ্ন আছে? প্রায় 150টা প্রশ্ন আছে। তোমাদের সম্পূর্ণ বাংলা প্রথম দ্বিতীয় পত্র একেবারে ভালোভাবে প্রত্যেকটা ধরে ধরে কিন্তু আমি শেষ করব। 200+ শেয়ারে নিয়ে যাও। কারক, বাক্য ছাড়া কারক সম্ভব নয়। কারক হচ্ছে বাক্য তত্ত্বের আলোচ্য বিষয়। বাক্য তত্ত্ব, বাক্য তত্ত্বের আরেক নাম হচ্ছে পদক্রম। এবং এর হচ্ছে ইংরেজি হবে সিনট্যাক্স, হবে কি হবে? সিনট্যাক্স। কারক বাক্যতত্ত্বের আলোচ্য বিষয়। এরপরে যদি বলে বাগধারা, বাগধারা বাংলা ব্যাকরণের কোন অংশের আলোচ্য বিষয়? বাগধারা অর্থ নিয়ে কাজ করে, এটা কি হবে? অর্থতত্ত্বের আলোচ্য বিষয়। কি হবে বলতো? অর্থতত্ত্বের আলোচ্য বিষয় হবে। বাগধারা অর্থ নিয়ে কাজ করে, এটি অর্থতত্ত্বের আলোচ্য বিষয় হবে। এরপরে যদি বলে জ্যোতি চিহ্ন, ছেদ চিহ্ন বা এক কথায় প্রকাশ, এটাও বাক্যতত্ত্বের আলোচ্য বিষয় হবে। জ্যোতি চিহ্ন, ছেদ চিহ্ন, বিরাম চিহ্ন, এটাও তোমার বাক্যতত্ত্বের আলোচ্য বিষয় হবে। পরের প্রশ্ন দেখো, সন্দেশ অর্থগত দিক থেকে কোন শ্রেণীর শব্দ? পার্ট 1 কিন্তু এটা বলেছিলাম, যার ব্যুৎপত্তি ও ব্যবহারিক অর্থ আলাদা, এক নয়। সন্দেশের দুইটা অর্থ, এটা মিষ্টান্ন জাতীয় খাবার, আর একটা অর্থ হচ্ছে খবর। তাহলে দেখো এর ব্যুৎপত্তি ও ব্যবহারিক অর্থ এক নয়। এটা কি হবে? রূঢ় বা রূঢ়ি শব্দ হবে। রূঢ় বা কি হবে বলতো? রূঢ়ি শব্দ। যৌগিক শব্দ কোনগুলো একবার দেখে নাও। গায়ক, তবে কর্তব্য,
তারপর হচ্ছে মধুর, তারপর হচ্ছে বাবুয়ানা, বাবুর ভাব দিয়ে যে চলাফেরা করে, ভাব ভঙ্গিনা দিয়ে চলাফেরা করে যে। এরপরে তো দৌহিত্র, আর একটা আছে সিকামারা। এই সিকামারা মানে হচ্ছে দেয়াল লিখন, অর্থাৎ যার ব্যুৎপত্তি ও ব্যবহারিক অর্থ এক, সেটা হবে যৌগিক শব্দ হবে। আর যাকে ভাঙা বা বিশ্লেষণ করা যায় না সেটা মৌলিক শব্দ, যেমন নাক, ফুল, বই, লাল, গোলাপ, তৈরসি দন্তান্ন তিন, যে তিন, সেটা মৌলিক শব্দ। আর রূঢ়ি শব্দ তো বললাম। যোগরূঢ় শব্দ যেটা আমরা ব্যাস বাক্যের সাহায্যে খুব সহজে আমরা নির্ণয় করতে পারি, যেমন রাজপুত্র, রাজার পুত্র, এটা কি হবে যৌগিক যোগরূঢ় শব্দ হবে, রাজপুত্র আছে। যেমন পঙ্কজ, পঙ্কে জন্মে যা। এরপর জলদ আছে, এরপর আছে মহাযাত্রা, এগুলো তোমার সব হচ্ছে যোগরূঢ় শব্দ হবে। কি হবে বলতো? যোগরূঢ় শব্দ। পরের প্রশ্ন, নিমরাজি শব্দের নিম উপসর্গ কি অর্থ দেয়? তাহলে প্রশ্নটা এমনও আসতে পারে, নিমরাজি শব্দের নিম, এটা হচ্ছে ফার্সি উপসর্গ। কি বলতো? ফার্সি উপসর্গ, এবং এটা অর্থ দেয় কম অর্থ। কোন অর্থ? কম। পার্শ্বিক বর্ণ কোনটি? এর পাশাপাশি মনে রাখবা ডয়ে বিন্দু র, ঢয়ে বিন্দু র, এটা হচ্ছে কি তারণজাত বলা হয়, তারণজাত। আর পার্শ্বিক কোনটা হবে বলো? আর যারা হচ্ছে তোমরা যুক্ত আছো আমার বিভিন্ন পেইডে, সেক্ষেত্রে তোমাদের এই ক্লাস শেষে অনেকে নক করছো, আমি ইংরেজি প্রশ্নগুলো পোস্ট করে দিব। আর এখানে হবে ল, হবে কি হবে? ল। আর তালনজাত হবে ডয় বিন্দু, আর ঢয় বিন্দু র হবে। এরপর রাজপুত্র কোন শ্রেণীর শব্দ বলো? রাজপুত্র কোন শ্রেণীর শব্দ? আগেই বলেছি, দেখো রাজার পুত্র, এটা ব্যাস বাক্যের সাহায্যে আমরা খুব সহজে নির্ণয় করতে পারছি, এটা যোগরূঢ় শব্দ হবে। আর তৎসম, তৎ মানে তার, সমমানের সমান, এটা সংস্কৃতের সমান। প্রশ্নটা এমন আসতে পারে যে চন্দ্র, চন্দ্র এটা কোন শ্রেণীর শব্দ? চন্দ্র আছে, তারপরে দেখো সূর্য, এরপরে দেখো নক্ষত্র, এরপরে দেখো ধর্ম, তারপরে দেখো পাত্র, এগুলো সব হচ্ছে তোমার তৎসম শব্দ। আর যদি বলে তদ্ভব শব্দ কোনটি? তদ্ভব মনে রাখবে এখানে খাঁটি বাংলা, খাঁটি বাংলা। তাহলে এখানে ছন্দ আছে একটা, ছন্দটা কি দেখো? মাথায় হাত, তারপরে দেখো কানে দাঁত, মাথায় হাত, কানে কখনো দাঁত হয় না, যা ছন্দের জন্য বলছি। মাথায় হাত, কানে দাঁত, তারপরে দেখো আখি চাঁদ, আখি চাঁদ, মাছে ভাত, মাছে ভাত। তাহলে প্রশ্নটা যদি এমন আসে ভাত কোন শ্রেণীর শব্দ, তাহলে এখানে কি হবে? তদ্ভব বা খাঁটি বাংলা। তবে চাঁদ, চাঁদ হচ্ছে তদ্ভব, কিন্তু চন্দ্র, দেখো এখানে কোন শব্দে যদি যুক্ত বর্ণ থাকে, রেফ থাকে, ফলা থাকে, র ফলা, তখন সেটা হবে তৎসম। কি হবে বলতো? তৎসম হবে। প্রতিটা প্রশ্নে টাচ করছি যাতে তোমরা উত্তর করতে পারো। তরিতার এসেছে কি চরণটি, চরণাংশটি কোন কবিতার অন্তর্গত বলো? তরিতার এসেছে কি, বেজেছে কি আগমনী গান, শুনি নাই রাখিনি সন্ধান। সন্ধানের সন্ধি বিচ্ছেদ হবে সমযোগ ধান হবে, সন্ধির সন্ধি বিচ্ছেদ হবে সমযোগ ধি হবে। তাহলে দেখো তরিতার এসেছে কি, বেজেছে কি আগমনী গান, এটা হচ্ছে তাহারই পরে মনে কবিতা থেকে নেওয়া হয়েছে। কবির স্বামী মারা গেছে, কবি ভক্ত তার কাছে বলছে সে বসন্ত চলে এসেছে, সে এখনো গান বা কবিতা রচনা কেন করেনি? কারণ সে ছিল উন্মানা। আর উন্মানা শব্দের অর্থ অন্য মনস্ক, উন্মনা শব্দের অর্থ হচ্ছে অন্য মনস্ক হবে। আর এখানে সোনারতরী কবিতা থেকে তো আমরা অনেক প্রশ্ন রেখেছি। তারপর আরেকবার এখানে দেখে যাও, যদি বলা হয় সোনারতরী এটা কোন ধরনের কবিতা? এটা রূপক, রূপক বা জীবন দর্শন আশ্রিত কবিতা। সোনারতরী কবিতা রূপক অর্থে ব্যবহার করা হয়েছে কি দেখো, এটা জগৎ সংসার হতে পারে, জগৎ সংসার। এরপর হতে পারে প্রবহমান সময়, প্রবহমান সময় বা মহাকালকে বুঝিয়েছে, জগৎ সংসার, প্রবহমান সময় বা মহাকাল। এরপর আসতে পারে সোনারতরী কবিতায় বাঁকা জল কিসের প্রতীক? বাঁকা জল হচ্ছে অনন্ত কালস্রোত, অনন্ত কালস্রোত বা প্রতিকূল অবস্থা, অনন্ত কালস্রোত বা কি প্রতিকূল। এই যে এখন অনেক জায়গায় বন্যা, এই বন্যার পানিতে প্লাবিত হয়েছে, সেটা হচ্ছে অনুকূলে নাই, সেটা প্রতিকূল অবস্থায় আছে। এই প্রশ্নগুলোর বাইরে যদি কোনো প্রশ্ন আসে, দুই একটা থাকতে পারে, মনে রাখবা এগুলোই কিন্তু সবগুলো আলোচনা করছি। যদি দুই একটা এসে যায় সেগুলো তোমার হচ্ছে কঠিন, মানে সেটা সকলের জন্য কঠিন হবে, সেই ক্ষেত্রে হতাশা হওয়া যাবে না, মানে ধারণা নিয়ে তুমি দাগিয়ে আসবে। তো আরেকটা আছে ছোট ক্ষেত কিসের প্রতীক? ছোট ক্ষেত হচ্ছে পৃথিবী, যে জীবন পরিধি কি বুঝিয়েছে, যে দুনিয়াবি যে
আমাদের যে জীবন পরিধি, সংক্ষিপ্ত জীবন, সেটাকে বুঝিয়েছে। আরেকটা আছে সোনার ধান। সোনার তরী কবিতায় সোনার ধান কিসের প্রতীক? এটা তোমাদের কাছ থেকে জানতে চাচ্ছি, বলো। সোনার তরী কবিতায় সোনার ধান এটা কিসের প্রতীক? ঝটপট জানাও। সোনার তরী কবিতায় সোনার ধান এটা কিসের প্রতীক? একটু ঝটপট জানিয়ে দাও। আচ্ছা, জাতীয় বিশ্ববিদ্যালয়ে যে গ্রুপ রয়েছে সেখানে হচ্ছে ক্লাসটি শেয়ার করে দিলে তো ভালো হতো। কেউ একজন শেয়ার করে দাও, আমি অ্যাপ্রুভ করে দিব। আর জাতীয় বিশ্ববিদ্যালয়ের যে পেইড যে গ্রুপটা রয়েছে কেউ একজন শেয়ার করে দাও। সোনার ধান কিসের প্রতীক জানাও। তাহলে সোনার ধান এখানে দেখো তোমার হচ্ছে শ্রেষ্ঠ কর্ম বা শিল্প সম্পর্কে বুঝিয়েছে। সোনার ধান এটা কি হবে? শ্রেষ্ঠ কর্ম বা শিল্প সম্পর্কে বুঝিয়েছে। আচ্ছা, তোমরা এখন যারা আছো এখানে দেখো প্রায় 180 জন। সেক্ষেত্রে তোমরা ওই যে জাতীয় বিশ্ববিদ্যালয়ের যে গ্রুপগুলো আছে ওইখানে একটা করে শেয়ার করে দাও। জাতীয় বিশ্ববিদ্যালয়ের যে গ্রুপগুলো রয়েছে। অধ্যাপক শব্দে অ এর উচ্চারণটা কি হবে? এই যে দেখো অ এর উচ্চারণটা এখানে কি হবে? ও হচ্ছে ওদ, তারপর হবে ধা, অধ্যা, তারপর কি হবে? পোক হবে। এটা হচ্ছে তোমার উচ্চারণ। এবং কোন ক্ষেত্রে তোমার অ ওয় থেকে যাব? যেমন অকৃতজ্ঞ যখন বলা হয় সেক্ষেত্রে দেখো অ যখন নেগেটিভ অর্থ দিবে তখন অয় থেকে যাবে। আর এখানে অ এর উচ্চারণটা দেখো কি হবে বলো তো? এখানে সংবৃত হবে নাকি বিবৃত হবে? বিবৃত মানে বলো তো কি হবে? স্বাভাবিক না। যেমন আমরা যদি এ লিখি, এ এর উচ্চারণ আছে সংবৃত আর একটা আছে বিবৃত আছে। যখন আমরা খেলা, দেখো খেলার এই উচ্চারণটা হয়ে যাচ্ছে খ্যা হয়ে যাচ্ছে। বেলা, তাহলে বে এর উচ্চারণটা হয়ে যাচ্ছে ব্যা। যখন এ এর উচ্চারণটা এর মতো না থাকে এর মতো হয় তখন তাকে বলা হয় বিবৃত। আর অ এর ক্ষেত্রে দেখো এখানে সেটা হচ্ছে দুইটার মধ্যে বিপরীত হবে। পরের প্রশ্নটি, রেইনকোট গল্পে রেইনকোটটি পাকিস্তানের শরীরের কাঁটা বলে অভিহিত করা হয়েছে কোনটিকে? রেইনকোট এটা হচ্ছে 1995 সালে প্রকাশিত হয় একটা গ্রন্থে। কোন গ্রন্থ? জাল স্বপ্ন, স্বপ্নের জাল, এই গ্রন্থে প্রকাশিত হয়। যদি বলা হয় রেইনকোট কিসের প্রতীক, তাহলে হবে কি? উষ্ণতা, উষ্ণতা, সাহস ও দেশপ্রেম। রেইনকোট গল্পটি মুক্তিযুদ্ধের শেষ সময়ের কথা বলা হয়েছে। আর পাকিস্তানের শরীরে কাটা বলা হয়েছে শহীদ মিনারকে। তাহলে মুক্তিযুদ্ধের কোন পর্যায়? শেষ পর্যায়কে বলা হয়েছে। আর এখান থেকে যদি শব্দ অর্থ আসে তাহলে বলতে পারি মিসক্রিয়েন্ট শব্দের অর্থ কি? মিসক্রিয়েন্ট শব্দের অর্থ কি বা কাদেরকে মিসক্রিয়েন্ট বলা হয়েছিল, এমন প্রশ্ন আসতে পারে। পরের প্রশ্নটি দেখো, গ্যারেজ শব্দটি কোন ভাষা থেকে এসেছে? ফরাসি নাকি ফার্সি? গ্যারেজ শব্দটি এখানে দেখো ফরাসি আছে, পর্তুগিজ যেটা বললাম আতা, আনারস, পেয়ারা, পেঁপে, তারপরে আছে আলমারি আছে, গুদাম আছে, পাদ্রি আছে, এটা হচ্ছে পর্তুগিজ। তারপরে চা আছে, চা, চীনা, এটা তোমার হচ্ছে চীনা শব্দ হবে, চা, চিনি। এরপরে হচ্ছে তোমার দেখো যদি বলে লুঙ্গি ফুঙ্গি, লুঙ্গি ফুঙ্গি, এগুলো হচ্ছে বর্মি, বর্মি বা কি হবে? মায়ানমার হবে, বর্মি বা কি হবে? মায়ানমার। পরের প্রশ্নটি, ভুলের মধ্য দিয়ে গিয়েই তবে সত্যকে পাওয়া যায় কোন রচনা থেকে নেওয়া হয়েছে? তুমি ভুল করতে করতে একসময় দেখবা তোমার ভুলের পরিমাণ কমে যাবে, তুমি সত্যকে পাবে। এবং দেখো বলা হয়েছে সবচেয়ে বড় ধর্ম কোনটি? মানব ধর্ম। আত্মাকে চিনলে আত্মনির্ভরতা আসে। আগুনের সম্মার্জনা শব্দের অর্থ কি? ঘষে মেজে পরিষ্কার করা। অগ্নি পতাকা শব্দের অর্থ কি? আগুনের ঝান্ডা, সেটা হবে অগ্নি পতাকা হবে। এবং কাজী নজরুল ইসলামের উপন্যাস তো বলেছি, গল্পগ্রন্থ বলেছে, এখান থেকে একটা মার্ক পেতে পারো। আর এখানে বলেছে ভুলের মধ্য দিয়ে তবে সত্যকে পাওয়া যায়, এখানে হচ্ছে আমার পথ, কাজী নজরুল ইসলামের আমার পথ থেকে নেওয়া হয়েছে। আবুল ফজলের যদি বলা হয় ছাত্র জীবনে থাকাকালীন বুদ্ধির মুক্তি আন্দোলনের সাথে কে আন্দোলন করেছিল, সেক্ষেত্রে হবে আবুল ফজল হবে। আর যদি কান্ডারি বলা হয় সেক্ষেত্রে তোমরা দিবা এ কাজী মোতাহার হোসেন চৌধুরী। আর রবীন্দ্রনাথ ঠাকুরের দেখো এখান থেকে আসে একটা প্রশ্ন, যেমন শেষের কবিতা, শেষের কবিতা রবি ঠাকুরের কোন ধরনের রচনা? সেটা হবে উপন্যাস হবে। শেষের কবিতা যদি উপন্যাস হয় তাহলে শেষ লেখা কি? এটা জানাও তো। শেষের কবিতা রবি ঠাকুরের উপন্যাস, তাহলে শেষ লেখা কি হবে?
কাব্য। এরপর ইতিহাস বিষয়ে অভিজ্ঞ যিনি এক কথায় কি বলা হয়? ইতিহাস বিষয়ে অভিজ্ঞ যিনি এক কথায় কি বলা হয়? এর ব্যাখ্যা নিয়ে আমি একটু উত্তর দিয়ে যাচ্ছি, ইতিহাস বেত্তা। পরের প্রশ্ন, ফল্গু নদীর বৈশিষ্ট্য কি? এটা হচ্ছে অপরিচিতা থেকে নেওয়া হয়েছে এবং এই ফল্গু নদীর বৈশিষ্ট্য হচ্ছে অন্তঃসলিলা। কি হবে বলতো? ভারতের গয়া অঞ্চলে, ভারতের গয়া অঞ্চলে এটি অবস্থিত। এবং এখানে আরেকটা আছে, যেমন চরিত্র থেকে যদি আমরা বলি, আসর জমাতে অদ্বিতীয় কে ছিল? হরিশ ছিল। এরপর কার ভাষাটা অত্যন্ত আর্ট? সেক্ষেত্রে হবে বিনুদার, বিনু দাদার। ক্লাস না করে পিডিএফ চাইলে তো পিডিএফ দিব না। এটা হবে অন্তঃসলিলা হবে, উপরে বালুর স্তর বিদ্যমান থাকবে কিন্তু নিচে পানি প্রবহমান থাকবে, অন্তঃসলিলা। ফল্গু নদীর বৈশিষ্ট্য। লাল সালু উপন্যাসের সহজ প্রাণ ধর্মের প্রকাশ চরিত্র কে ছিল? এবং এখান থেকে দেখো যে গ্রামে স্কুল প্রতিষ্ঠা করতে চেয়েছিল কে? গ্রামে স্কুল প্রতিষ্ঠা করতে চেয়েছিল আক্কাস। আক্কাস যখন স্কুল প্রতিষ্ঠা করবে তখন হচ্ছে মজিদ ক্ষিপ্ত হয়ে কিন্তু তাকে গ্রাম ছাড়া করেছিল, কারণ তার যে স্বার্থসিদ্ধি, ধর্ম ব্যবসায়ী যে ভণ্ড চরিত্র, সেটা সকলের কাছে পরিচিত পাবে, সেজন্য তাকে এই উদ্যোগটা নিতে দেয়নি। অধিক ভূ সম্পত্তির অধিকারী কি? ভূ সম্পত্তি, সেক্ষেত্রে মনে রাখবা খালেক ব্যাপারী হবে। কি হবে? খালেক ব্যাপারী ভূ সম্পত্তির অধিকারী ছিল। আর এখানে সহজ প্রাণ ধর্মের উজ্জ্বল প্রতীকটা হচ্ছে জমিলা হবে, এবং একই সাথে সে ছিল প্রতিবাদী চরিত্র, মজিদের মুখে কিন্তু থুতু নিক্ষেপ করেছিল। শেষ করবো কেমনি কি? এমনিতে লাগবে 2-3 ঘন্টা। আচ্ছা দেখি, ফেব্রুয়ারি 1969 কবিতা রক্তের বুদবুদ কি হবে বলো তো? এখানে রক্তের বুদবুদ বলতে বুঝিয়েছে এখানে তোমার দেখো যে রক্তের তেজ আছে, রক্তের তেজ, আর হচ্ছে অবিনাশী বর্ণমালা বলা হয়েছে, আর কৃষ্ণচূড়া ফুল এটা চেতনার রং হবে, আর এখানে হবে রক্তের তেজ। পরের প্রশ্নটি দেখো, আমি উত্তর করে যাচ্ছি ঝটপট। লাল সালু উপন্যাসে মজিদ চরিত্র সম্পর্কে প্রাসঙ্গিক নয় কোনটি? অন্তহীন নৈসঙ্গ দেখো এখানে আছে। আচ্ছা আমাদের এরপরে তো অনেক, এখনো 200 জন আছি আমরা। প্রশ্নগুলো আমি পিডিএফ দিয়ে দিব, বা হচ্ছে যে আমার আইডি আছে জিলানি হাসান জয়, এখানেও তোমরা নক দিতে পারো। এরপরে তোমাদের জিকে বা তারপরে হচ্ছে ইংরেজি ক্লাস হবে, বাংলা আর কন্টিনিউ করা সম্ভব হচ্ছে না। স্মৃতিসৌধ জাস্ট দেখে নাও, এর উচ্চারণটা মহাফলা শুরুতে থাকলে তার উচ্চারণ হবে না, সেক্ষেত্রে উচ্চারিত হবে এখানে স্মৃতিসৌধ, সি হবে। আর মহাফলা থাকলে চন্দ্রবিন্দু হয়, মহাফলা থাকলে কি হবে? চন্দ্রবিন্দু, স্মৃতিসৌধ। পরের প্রশ্নটি, 18 বছর বয়স বাসে দুর্যোগে আর ঝড়ে কি হবে? 18 বছর বয়স বাসে দুর্যোগে আর ঝড়ে, দুর্যোগে আর ঝড়ে। তারপর কোন 4টি উপসর্গ বাংলা খাঁটি বাংলা উভয়ের মধ্যে রয়েছে? সেটা হবে 4টি আছে, আশুবিনী, এই যে আশুবিনী এলোমেলো ভাবে আছে। তারপর সংলাপ নির্ভর রচনা কোনটি? এটা একটু নিজেরা জানাও, সংলাপ নির্ভর রচনা কোনটি হবে বলো? সংলাপ নির্ভর রচনা, কবি ও কবি ভক্তের মধ্যে কথোপকথন করা হয়েছে, সেটা হবে তাহারই পরে মনে কবিতা, তাহারই পরে মনে কবিতা। ব্যঞ্জন বিকৃতির উদাহরণ কোনটি? সেক্ষেত্রে মনে রাখবে, ব্যাখ্যা দিতাম যেহেতু সময় নাই, সেজন্য আমি জাস্ট উত্তরগুলো বলে যাচ্ছি। একটা চলে যাবে আর একটা তার জায়গা দখল করবে, সেটা হবে তোমার হচ্ছে ব্যঞ্জন বিকৃতি। তাহলে দেখো ধোবা থেকে ধোপা, তারপরে এখানে দাইমা থেকে ধাইমা আছে, আপা থেকে আফা, এগুলো হচ্ছে কি হবে? ব্যঞ্জন বিকৃতি হবে। একটা চলে যাবে, তার জায়গা আরেকজন দখল করবে। বাজারে প্রচুর তাজা ইলিশ পাওয়া যাচ্ছে, এখানে তাজা, তাহলে দেখো বলা হয় রোগা ছেলে, খোরাপা, মুমূর্ষু রোগী, রোগীটা কোন অবস্থায় আছে? মুমূর্ষু অবস্থায় আছে। মাছটা কোন অবস্থায়? তাজা অবস্থায়, তাহলে এটা অবস্থাবাচক বিশেষণ হবে। আর গুণবাচক বিশেষণ কোনগুলো বলো তো? এই যে সৌরভ আছে, সৌরভ আছে, যৌবন আছে, সুখ আছে, দুঃখ আছে, এগুলো হচ্ছে তোমার গুণবাচক বিশেষ্য। আর ভাববাচক বিশেষ্য কোনগুলো? যেগুলো কাজের ধরন বা ভাবকে নির্দেশ করে। যেমন খাওয়ার কাজকে কি বলা হয় বলতো? ভোজন বলা হয়। দেখার কাজকে কি বলা হয়? দর্শন বলা হয়। যাওয়ার কাজকে কি বলা হয়? গমন বলা হয়। এগুলো হচ্ছে তোমার ভাববাচক বিশেষ্য। আর হচ্ছে তোমার সৌরভ, যৌবন, সুখ, দুঃখ, এগুলো হবে তোমার গুণবাচক বিশেষ, তোমার বিশেষণ হবে, বিশেষ্য হবে। আর এখানে বলেছে রূপবাচক বিশেষণ কোনগুলো? মনে রাখবা যেগুলো দ্বারা রং, যেগুলো রং বা বর্ণ নির্দেশ করে, রং বা বর্ণ নির্দেশ, সেইগুলো তোমার এই রূপবাচক বিশেষণ হবে। কি হবে? রূপবাচক বিশেষণ। যেমন তোমার হচ্ছে কালো মেঘ, নীল ফিতা, তারপর হচ্ছে লাল জামা, লাল গোলাপ, এগুলো দ্বারা রং নির্দেশ করে, এই জন্য এটা কি হবে? রূপ বা বর্ণবাচক বিশেষণ হবে। পরের প্রশ্ন, বিসি শব্দের সমার্থক শব্দ, সেক্ষেত্রে দেখো এখানে তরঙ্গ আছে, যে সৈকত, সি বিচ বলা হয়, সমুদ্র সৈকত, তরঙ্গ, ঢেউ, এগুলো।
নিম উপসর্গটির অর্থ দোতনা কি হবে? অর্ধেক হবে। নিম রাজি শব্দের নিম, এটা অর্থ দোতনা হবে অর্ধেক। দেশপ্রেম শব্দটির সঠিক উচ্চারণ কি হবে? দেশপ্রেম হবে। যার সঙ্গে র ফলা থাকে সেই বর্ণের ক্ষেত্রে কি হবে বলতো? তোমার এখানে র ফলা হবে এবং এখানে থেমেছে হয় শূন্য, বাকি হবে প্রেম, দেশপ্রেম হবে। পরের প্রশ্নটি, কবির পূর্বপুরুষ কেমন পাহাড়ের কথা বলতেন? অতিক্রান্ত পাহাড়ের কথা বলতেন। অতিক্রান্ত পাহাড় বাধা বিপত্তির প্রতীক, বাধা বিপত্তির প্রতীক। কিংবদন্তি শব্দের অর্থ কি? কিংবদন্তি শব্দের অর্থ জনশ্রুতি, এবং কিংবদন্তি কিসের প্রতীক বলতো? ঐতিহ্যের প্রতীক হবে। কি হবে? ঐতিহ্যের প্রতীক হবে। পরের প্রশ্ন, লিঙ্গান্তর হয় না এমন শব্দ কোনটি? কবিরাজ হবে। কবিরাজ লিঙ্গান্তর হয় না। মম এক হাতে বাঁকাবাঁশের বাঁশুরি, আর হাতে রণতুরুচ, এটা বাঁকাবাঁশের বাঁশুরি দ্বারা কবির প্রেমকে বুঝিয়েছে, আর হচ্ছে রণতুরুচ দ্বারা বিনাশী সত্তাকে বুঝিয়েছে। পরের প্রশ্ন, শুদ্ধ বানান কোনটি? দেখো এখানে পুরস্কার বানান এখানে ঠিক আছে, তিরস্কার বানান তোমার হচ্ছে পরিবহি আবি, পরিষ্কার বহিষ্কার আবিষ্কারের মধ্যে। নমস্কার কোনটি কাজী নজরুল ইসলাম রচিত উপন্যাস? এটা হবে বাকম, অর্থাৎ বাঁধনহারা কুহেলিকা আর একটা মৃত্যু ক্ষুধা। বাঁধনহারা কুহেলিকা আর একটা কি হবে? মৃত্যু ক্ষুধা। পরের প্রশ্ন, বিষাদ সিন্ধু কোন সমাস? তাহলে বিষাদ এটা দেখা যায় না, সিন্ধু নদ দেখা যায়, তাহলে এটা কি হবে? বিষাদ রূপ সিন্ধু হবে, রূপক কর্মধারায় সমাস হবে। এর মাঝে জাস্ট কি হবে? রূপ হবে। ঠিক তেমনি ভাবে মন মাঝি, মন রূপ মাঝি, এটা কি হবে? রূপক কর্মধারায় সমাস হবে। নগদ এটা হচ্ছে আরবি ভাষার শব্দ, আরবি। সিরাজউদ্দৌলা নাটক অঙ্ক কয়টা? অঙ্ক হচ্ছে 4টা। দৃশ্য সংখ্যা কয়টি বলতো? দৃশ্য সংখ্যা হবে 12টি। আর সব থেকে বেশি দৃশ্য আছে, বেশি দৃশ্য আছে কয়টি বলতো? তৃতীয় অঙ্কে। কোন অঙ্কে? তৃতীয় অঙ্কে। আর প্রথম উক্তি ছিল ক্যাপ্টেন কেলেটন। শেষ উক্তি কার ছিল? মোহাম্মদী বেগের। মোহাম্মদী বেগ 10,000 টাকার বিনিময়ে হত্যা করেছিল সিরাজকে এবং অগ্রিম নিয়েছিল 5,000 টাকা, এবং সিরাজ স্বয়ং 8টা দৃশ্যে উপস্থিত ছিল। কয়টা দৃশ্য বলতো? 8টা দৃশ্যে উপস্থিত ছিল। আধুনিক বাংলা কবিতার ভোরের পাখি বলা হয় বিহারীলাল চক্রবর্তীকে, বিহারীলাল চক্রবর্তী। এর পরের প্রশ্ন, কোন বানানটি সঠিক? সেক্ষেত্রে দেখো এখানে পরিণয়, এটা ঠিক আছে। ওই যে বলেছিলাম আকাঙ্ক্ষা বানানে এখানে ও আর কি হবে? ক্ষীয় হবে। মুমূর্ষু বানান কি হবে? দেখো মু মুর সু, এটি হবে। আর প্রতিযোগিতা যদি কোনো শব্দের শেষে তা যুক্ত হয় তার পূর্বে হচ্ছে রস্বীকার হবে, তাহলে এটা ভুল আছে। দেখো প্রতিযোগিতা, সহযোগিতা আর একটা উপযোগিতা, এই ক্ষেত্রে কোনো শব্দের শেষে তা যুক্ত হলে বা তয় বা ফলা যুক্ত হলে পূর্বে রস্বীকার হবে। কোনটি দ্বিগু সমাসের উদাহরণ নয় বলেছে? দেখো তে পয়া, এটা তোমার হচ্ছে সংখ্যাবাচক বহুব্রীহি হবে। কি হবে? সংখ্যাবাচক বহুব্রীহি। আর চৌরাস্তা, চৌরাস্তা সমাহার, পঞ্চবটি, পঞ্চবটির সমাহার, এটা দ্বিগু সমাস হবে। আর তে পয়া 3 পা আছে যার, এটা হবে তোমার সংখ্যাবাচক বহুব্রীহি। প্রশ্নের নয় আছে কিনা সেটা কিন্তু লক্ষ্য করবা। চশমা শব্দটি কি হবে? এখানে ফার্সি হবে, চশমা হবে ফার্সি। বাবা, তারপর হচ্ছে বাবুরসি, এগুলো হচ্ছে তোমার কি বলতো? এগুলো হচ্ছে তোমার তুর্কি শব্দ হবে, তুর্কি। কাশি, আরেকটা আছে কাশি আছে, দেখো তুর্কি শব্দ হবে। তামার বিষ, এটা কি হবে? অর্থের কুপ্রভাব। তামার বিষ এই বাগধারাটি অর্থ কি? অর্থের কুপ্রভাব। আরো ব্যাখ্যা দেওয়া যেত, যেহেতু এরপরে ক্লাস আছে এই জন্য দ্রুত যাচ্ছি। তারপর দেখো আমরা স্বাধীন বাংলাদেশের নাগরিক, এটা কোন কারকে? তাহলে দেখো স্বাধীন বাংলাদেশের নাগরিক যদি স্থান বোঝায় সেক্ষেত্রে সেটা কি হবে বলতো? অধিকরণ কারক হবে। যে র বা এর থাকলে সেটা ষষ্ঠী বিভক্তি হবে, অধিকরণের ষষ্ঠী। সম্বন্ধ পদে কোন জ্যোতিচিহ্ন বসে? যে কাউকে ডাকার জন্য বা আহ্বান করার জন্য আমরা যদি বলি সেক্ষেত্রে হবে সম্বোধন পদের পর কমা বসে। কি বসে? কমা। হ্যাঁ, কিসের ক্লাস এটা? ফিজিক্স, কেমিস্ট্রি আর বায়োলজি। ধন্যবাদ তোমাকে। সেই ফুল আমাদের প্রাণ, এখানে সেই ফুল দ্বারা বুঝিয়েছে বাংলা ভাষাকে। কাকে? বাংলা ভাষাকে। মা শিশুকে চাঁদ দেখাচ্ছেন, তাহলে মা এখানে প্রযোজক কর্তা হবে। শিক্ষক ছাত্রকে পড়াচ্ছেন, প্রযোজক কর্তা। আর যদি বলা হয় বাবা আমাকে একটি কলম কিনে দিয়েছেন, তাহলে দেখো এখানে কি কিনে দিয়েছে? কলম। কাকে কিনে দিয়েছে? আমাকে। যার দুইটা কর্ম থাকে তাকে বলা হয় দ্বিকর্ম ক্রিয়া বলা হয়। কি বলা হয়? দ্বিকর্ম ক্রিয়া বলা হয়। আচ্ছা, উত্তর তো তোমরাও করতে পারো, আমি শুধু উত্তর বলে দিচ্ছি কেন? এতক্ষণে অরিন্দম কহিলা বিষাদ, এখানে বিষাদে কেমন ভাবে বললো? দেখো দুঃখ কষ্টের সহিত, সেক্ষেত্রে এটা দেখো করণে সপ্তমী হবে, করণে সপ্তমী। বাংলা সাহিত্যের সাহিত্য সম্রাট উপাধিকার, এটা বলো। সাহিত্য সম্রাট উপাধিকার বলো।
বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। গৃহান্তর মনে রাখবে, যদি কোনো শব্দের মধ্যে অন্তর থাকে, অন্তর কেটে সেক্ষেত্রে তোমরা কি লিখবে? অন্য লিখবে। যেমন দেশান্তর, এটা কি হবে? অন্য দেশ। নিত্য সমাস হবে, নিত্য সমাস। আর প্রাদি সমাস তো বললাম, যেমন প্রগতি, প্রবচন, পরিভ্রমণ, অনুতাপ, এটা প্রাদি সমাস হবে। বহুব্রী নিজেই বহুব্রী সমাস। এখানে ব্যতিহার বহুব্রী আছে, ব্যতিহার, যেমন কানাকানি, তারপরে হচ্ছে লাঠালাঠি, চুলাচুলি, তারপরে এইগুলো সব হচ্ছে তোমার কি বলতো? পারস্পরিক ক্রিয়া প্রতিক্রিয়া। সেক্ষেত্রে এটা হবে ব্যতিহার বহুব্রীহি। আর বহুব্রী নিজেই বহুব্রী সমাস, এখানে তৃতীয় বা অন্য পদের প্রাধান্য পায়। দেখো, বহুর অর্থ বোঝায় না, ব্রীহি মানে ধান, ধানের অর্থ বোঝায় না, তৃতীয় একটা ব্যক্তিকে বোঝায়, তাহলে এটা কি হবে? তৃতীয় পদের অর্থের প্রাধান্য পায়, এটা হবে তোমার নিত্য সমাস হবে। হাতাহাতি, এটা ব্যতিহার বহুব্রী হবে, ব্যতিহার বহুব্রী। এখানে ব্যতিহার বহুব্রী, উত্তরটা এভাবে নাই। 60 বছর পূর্ণ হওয়ার উৎসবকে কি বলে? এখানে হীরক জয়ন্তী আছে। দেখো এখানে 50কে সুবর্ণ বলবে। আরেকটা আছে রজত জয়ন্তী। এই যে কোন বছর 25 বছর আছে, তারপরে দেখো 50 বছর আছে, সুবর্ণ 60 আছে, তারপরে প্লাটিনাম জয়ন্তী আছে, আর 100 হচ্ছে সেটা। যারা দেশেরটাকে সারা দিতে পারে তারাই তো সত্যিকারের পুরুষ। এখানে পুরুষ কোন পদ? আর যদি বলা এটা কোন ধরনের বাক্য, তাহলে যারা তারা আছে দেখো সাপেক্ষ সর্বনাম, সেক্ষেত্রে এটা হতো জটিল বাক্য হতো। নামের পরিবর্তে যেটা ব্যবহার করা হবে সেটা হবে তোমার সর্বনাম হবে। যেমন রহিমের পরিবর্তে আমরা হচ্ছে রহিমের পরিবর্তে কি ব্যবহার করি? সে ব্যবহার করি। ক্রিয়া তো হবে না, ক্রিয়া এটা তো কাজ করা বোঝায়। যেমন ফ্যানটি দ্রুত ঘুরছে, এখানে দ্রুত ঘুরছে এটা কাজ। তারপরে ফ্যানটি দ্রুত বেগে চলছে, দ্রুত বেগে কেমন ভাবে, কখন, কোথায়, এটা দিয়ে প্রশ্নগুলো উত্তর পেলে যে আমাদের ক্লাসটি দ্রুত বেগে চলছে, সেক্ষেত্রে সেটা তোমার কি হতো? তোমার ক্রিয়া বিশেষণ, যেটাকে বলা হয় অ্যাডভার্ব। আর নামের পরিবর্তে সেক্ষেত্রে তোমার সর্বনাম হবে। সন্ধির সন্ধি বিচ্ছেদ কি হবে? যদি কোনো শব্দের বানানের মধ্যে দন্তান্ন থাকে, মধ্যাহ্ন ন, তারপরে ইও থাকে, সেক্ষেত্রে তোমার ম হবে। সেক্ষেত্রে এখানে কি হবে? দেখো সমযোগ ধি হবে, সমযোগ ধি। ভাষার মূল উপাদান, মূল উপকরণ হবে তোমার বাক্য, আর মূল উপাদান হবে ধ্বনি। আর এক নিঃশ্বাসে একটি শব্দের যতটুকু একবার উচ্চারণ করা যায় তাকে অক্ষর বলা হয়। যদি আমরা বলি প্রেম শব্দটিতে কয়টি অক্ষর আছে, তাহলে আমরা এখানে বাংলিশে লিখবো পি আর ইএম। লেখার পর দেখো ভায়েল আছে কয়টি? একটি, তাহলে অক্ষর কয়টি হবে? একটি হবে। তারপর যদি বলা হয় জল শব্দটিতে অক্ষর আছে কয়টি, তাহলে এখানে আমরা ওয়াটার লিখবো না, কি লিখবো? জে ও এল, জল। ভয়েল আছে কয়টি? একটি, তাহলে অক্ষর কয়টি হবে? একটি। এইভাবে নির্ণয় করবা। এরপর যদি বলা হয় বই শব্দটিতে কয়টি অক্ষর আছে, তাহলে বই আমরা কি লিখবো? বুক লিখবো না, কি লিখবো? বই, বি ও আই, বই। পাশাপাশি যদি দুইটা ভয়েল থাকে তাহলে একটাকে বাদ দিতে হবে, কারণ একটা শব্দের উচ্চারণের জন্য একটা ভয়েলই বরাদ্দ, বই। এরপরে তোমাদের আছে যেমন ভাই, ভাই শব্দটিতে কয়টি অক্ষর, তাহলে আমরা এখানে লিখবো ভি এ আই ভাই বা বি এইচ এ আই ভাই। পাশাপাশি দুইটা থাকলে একটাকে বাদ দিব। নিচের কোনটি মৌলিক শব্দ? সেক্ষেত্রে দেখো গোলাপ, তারপর হচ্ছে বই আছে, লাল আছে, তিন আছে, এগুলো সব হচ্ছে তোমার মৌলিক শব্দ হবে, যাকে ভাঙা বা বিশ্লেষণ করা যায় না। কোন বানানটি সঠিক? নিশিথিনী, নিশিথিনী। তারপরে আছে দেখো পিপিলিকা, এগুলো হচ্ছে তোমার শুদ্ধ। দেখো সিতে আছে। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের প্রথম কাব্য বনফুল প্রকাশিত হয় কোথায়? তার বয়স কত ছিল? এবং এখানে আছে যে তিনি সোনারতরী কবিতাটি কোন জায়গায় বসে লিখেছিল, সেক্ষেত্রে কুষ্টিয়ার শিলাইদহে পদ্মবক্ষের বটে বসে, এটা মনে রাখবা, কুষ্টিয়ার শিলাইদহে পদ্মবক্ষের বটে বসে লিখেছিল। আর তার বয়স যখন ছিল 15 বছর, তখন কিন্তু এই যে বনফুল প্রকাশিত হয়। পূর্ণমাত্রা অর্ধমাত্রার সংখ্যা কত? পূর্ণমাত্রা মনে রাখবা এক চরের মামলা, 32টা। এক চর দিলে যে 32টা দাঁত পড়ে যায়, অর্থাৎ পূর্ণমাত্রা হবে 32টা। অর্ধমাত্রা হবে অর্ধেকের অর্ধেক, তাহলে অর্ধেক 32-এর অর্ধেক 16, তার অর্ধেক 8। আর মাত্রাহীন কতটি হবে? 10টি হবে। তাহলে পূর্ণমাত্রা হবে 32, অর্ধমাত্রা হবে 8, আর মাত্রাহীন হবে 10টি। মাত্রাহীন কয়টি হবে? 10টি। ক্রিয়াপদের মূল অংশকে কি বলা হয়? ধাতু বলা হয়। ক্রিয়াপদের মূল অংশকে কি বলা হয়? ধাতু বলা হয়। পরের প্রশ্ন, বাগধারা বাংলা ব্যাকরণের কোন অংশে আলোচিত হয়? বাগধারা হচ্ছে দেখো অর্থ নিয়ে কাজ করে, এটা অর্থতত্ত্বের আলোচ্য বিষয়, অর্থতত্ত্বের আলোচ্য বিষয়। আচ্ছা, ক্লাসটি এখানে শেষ করতে হচ্ছে, কারণ এরপরের প্রশ্ন নাই, পরবর্তীতে তোমাদের আরো ক্লাস আছে। কোথায় পাবে এই প্রশ্নগুলো বা এই ক্লাসের পিডিএফ গুলো কোথায় পাবে? আমার আইডি অনেকেই জানো, জিলানী হাসান জয়, সেখানে তো হচ্ছে নক করতে পারো বা পেজে নক করলে পাবে।
আর এরপরে যে ক্লাসগুলো আছে সেগুলো দেখবে, আর পরীক্ষা ভালো হয় সেই কামনাই করছি। ভালোভাবে পরীক্ষা দিও, যত মানে তোমাদের জন্য যত কষ্ট করার দরকার করেছি, আর যে ব্যাখ্যাগুলো দিয়েছি পূর্বেও ক্লাস নিয়েছি আইডিতে আছে, সেগুলো একটু দেখে নিবা। এরপর তোমাদের এরপর হচ্ছে জিকে ক্লাস অনুষ্ঠিত হবে। আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা সবাই এই পেজেই থেকো। আমরা 5 মিনিটের ভিতরেই জিকে ক্লাসে চলে যাব, তো কেউ চলে যেও না, সবাই থেকো ক্লাসটিতে। আর এই ক্লাসটি তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, যে সাজেশনটা দেওয়া হবে এই ব্যাখ্যা থেকে ইনশাআল্লাহ তোমরা সর্বোচ্চ সংখ্যক কমন পাবে। আর তোমাদের স্যার একটা চমৎকার ক্লাস নিয়েছে, এখান থেকেও কি আশা করছি আমরা খুব সর্বোচ্চ সংখ্যক কি কমন থাকবে। ঠিক আছে, সবাই থেকো। আমরা আইডি থেকে একটা কমেন্ট করেছি, বা যারা নাই, যে অনেকে পরিচিত আছো, পরিচিতরাই ক্লাস করেছে বেশি, আর ওইখানে নক দিয়ে রেখো। আর যেটা লাগে আমি যেগুলো পোস্ট করতে এসেছিলাম পোস্ট করে দেবো, সেগুলো একটু পড়বা। সব মিলিয়ে সর্বোপরি বলছি যে মানে আশাবাদী যে ভালো একটা পরীক্ষা তোমাদের হবে। প্রশ্নগুলো ভালোভাবে পড়বা, কোথায় নয় লেখা আছে সেগুলো একটু দেখবা। ইংরেজি প্রশ্ন দেখে অনেকে হতাশ হওয়া যাবে না, মানে তুমি পড়বা, অ্যাটলিস্ট পড়ে অপশনগুলো কমপক্ষে পড়বা। দেখবা আমরা যে ক্লাসগুলো নিয়েছি বা ক্লাস সামনে যেটা হবে সেখান থেকে দেখবো অনেক অপশন তোমার মাথায় চলে আসবে তখন। আজকে এ পর্যন্তই, দেখা হবে পরবর্তী কোনো ক্লাসে। ভালো থাকো, আমাদের জন্য দোয়া করবে।